শুরু। আসসালামু আলাইকুম, বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমরা আজকে সাধারণ বিজ্ঞানের লেকচার 1 নিয়ে ক্লাস করাবো। আপনাদের সাথে সম্ভবত এটা আমার প্রথম ক্লাস। যদি প্রথম ক্লাস হয় তাহলে আমি আমার পরিচয় দিয়ে ক্লাসটা শুরু করব। তো আপনারা একটু ওয়ালাইকুম আসসালাম, একজন সালাম দিছে, তানভি। আপনারা একটু আমাকে জানাবেন যে আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা বা আমার ভয়েস ঠিক আছে কিনা। না না হলে হয়তো জোরে কথা বলতে হবে বা আস্তে কথা বলতে হবে। ভয়েস ক্লিয়ার যদি শোনা যায় আমি আমার পরিচয় দিয়ে ক্লাসটা শুরু করব। আচ্ছা, ওকে। ঠিক আছে, ওকে, অনেকেই বলছে ঠিক আছে, তার মানে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যিনি আমাকে জিজ্ঞেস করছিল ওটা উপরে উঠে গেছে। দুই তিন জনের নাম দেখা যায়, তো এই জন্য অনেকের কমেন্ট দেখা যায় না। হ্যাঁ, তো ঠিক আছে, আমি তাহলে শুরু করি। আজকে লেকচার 1, ডেইলি সায়েন্স। আছে, ঠিক আছে। প্রথমেই হচ্ছে আমার পরিচয়। আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ হোসেন। আমি বিসিএস তথ্য ক্যাডারে কর্মরত আছি 38 বিসিএস থেকে। এছাড়াও আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটির ট্রিপলি ডিপার্টমেন্ট থেকে। আর আমি বিদ্যাবাড়ির সাথে আছি সিনিয়র শিক্ষক আইসিটি এবং বিজ্ঞান হিসেবে। আচ্ছা, আয়শা সিদ্দিকা বলছে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা আমাকে সালাম দিছেন এবং যারা আমাকে জিজ্ঞেস করতেছেন যে আমি কেমন আছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ, এবং সেই সাথে ওয়ালাইকুম আসসালাম সবাইকে বলে দিলাম। তো আমরা শুরু করি আমাদের ক্লাস। এই ব্যাচে কি 26 জন? এত কম কেন? প্রাইমারি ব্যাচে তো এত কম হয় না। দুইটা ক্লাসও শুরু হয়েছে, 27 জন। অনেক স্টুডেন্ট তো হওয়ার কথা। আচ্ছা, যাও, যারা আছে পরে তারা জয়েন করবে। আর যদি কোনো কিছু টপিকস মিস করে যায় তাহলে সেটা তারা পরবর্তীতে ভিডিও ক্লাস দেখে নিবে। কারণ ক্লাস তো আপনাদের রেকর্ডেড থাকেই, এটা একটা সুবিধা। ক্লাস মিস হওয়ার কোনো চান্স নাই। আগে যেরকম একটা টিচারের ক্লাস মিস হলে আমরা আমাদের বন্ধু বান্ধবের নোট খুঁজতাম, এই খুঁজতাম সেই খুঁজতাম, সেগুলো খুঁজে আছে ক্লাস লেকচার আর কি, এগুলো খুঁজে তেমন একটা লাভ হতো না। আলহামদুলিল্লাহ ডিজিটাল বাংলাদেশ হওয়াতে আমাদের এই প্রবলেম গুলো দূর হয়ে গেছে। তো আমরা প্রথমেই আগে দেখে নেই যে আজকে আমাদের যে ক্লাস, সেই লেকচার 1-এর টপিকস গুলা কি। হ্যাঁ, টপিকস গুলা হচ্ছে পদার্থের অবস্থা ও তাদের পরিবর্তন, পরমাণু এবং পরমাণুর গঠন, ধাতু অধাতু এবং বিভিন্ন প্রকার পদার্থ, চম্বক অচম্বক পদার্থ, এবং শেষে আছে হচ্ছে জারণ বিজারণ। আমি একটু সরে গেলাম, তাহলে আমি বুঝতে পারলাম যে আমার শেষে আছে হচ্ছে জারণ বিজারণ। আমি একটু প্রথমে একটা জিনিস দেখে নেব, আমরা কতগুলা লেকচার শিট পড়বো এটা একটু আপনাদের দেখিয়ে নেই। আমরা প্রায় 100-র উপরে, 119টা, তার মানে প্রায় 110-15টা স্লাইড আমার এখানে আছে। আমরা এগুলো আজকে পড়বো। আর এই পুরো টপিক্সটা পুরো টপিক্সটা আমি একটু ঘুরে কথা বলতেছি, এটার জন্য একটু ঘুরে এদিকে ঘুরে কথা বলি। এই পুরো টপিক্সটা ম্যাক্সিমামই হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি বেস, এবং এই জিনিসগুলো হচ্ছে বোঝার বোঝার জিনিস। এটা যদি আপনারা ঠিক মতো বুঝেন তাহলে আপনারা ইজিলি এই কোশ্চেনের উত্তরগুলো দিতে পারবেন। আর যদি না বুঝেন তাহলে এটার উত্তর দেওয়া খুব টাফ হয়ে যায়। এই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেহেতু আপনারা ক্লাসে জয়েন করছেন, আপনারা মনোযোগ দিবেন বোঝার ক্ষেত্রে। হ্যাঁ, লেখালেখি কম করবেন। আমি সবসময় এটা বলি আমার এই ক্লাসগুলোতে, লেখালেখি কম করবেন, যেটা আমি বুঝাই সেটা আপনি বুঝেন। তারপরে আপনি একটু একটা বিজ্ঞানের জিনিস, এগুলো বুঝতে হলে একটু কষ্ট করতে হবে। তারপরে আপনি আমার লেকচারটা আরেকবার দেখে আপনি ক্লাস নোট বা যেটাই হয় করে নিয়েন। দেন আপনি একটা মানে গুরুত্বপূর্ণ কাজ করবেন, সেটা হচ্ছে যে আজকে যে আমি পড়াবো সেই পড়াটা আপনি অবশ্যই আপনার লেকচার শিট থেকে একবার পড়ে নিবেন। পড়ে যত ধরনের কোশ্চেন আছে এই রিলেটেড আপনার এই বিদ্যাবাড়ির লেকচার শিট, বা আপনার কাছে যদি অন্য কোনো বই থাকে সেগুলো একবারে পড়ে নিবেন আজকেই। এই এই ক্লাস থেকেই, অর্থাৎ আজকে 9টা পর্যন্ত ক্লাস হবে, 9টার পরে 11টার মধ্যে আপনার এই টপিকস রিলেটেড সকল ধরনের প্রবলেম দূর হয়ে যাবে। আমি পড়াবো হচ্ছে আগে বুঝাবো, তারপরে কোশ্চেন গুলো আপনারাই উত্তর দিবেন, এবং আমি জানি আমার পড়ার মধ্য থেকেই আপনারা কোশ্চেনের উত্তর দিতে পারবেন। দেখবেন আমি যেগুলা পড়াইতেছি ওগুলাই অনেক বিসিএস, অনেক প্রাইমারিতে, অনেক চাকরির পরীক্ষায় চলে আসছে। তো আমি শুরু করি, কথা না বাড়াই। আপনারা একটু আমাকে হেল্প করবেন, ক্লাসে পার্টিসিপেট করবেন, কোশ্চেন থাকলে কোশ্চেন জিজ্ঞেস করবেন, ক্লাস যদি কোনো প্রবলেম থাকে সেগুলোও বলবেন। তাহলে এবং আমরা একটু দ্রুত পড়বো, যে জিনিসগুলো বুঝার সেগুলো আমি আস্তে আস্তে বুঝাবো, যেগুলা বুঝার না, আমি সবসময় এই কথাগুলো বলি, সেগুলো আমি একটু দ্রুত যাব। আপনারা একটু আমার সাথে কোপ আপ করবেন। একজন হাত উঠাইছে, ওনাকে একটু ছাড়েন, আমি একটু আগাই, দেখেন উনি কি বলেন। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে আমার, সানজিদা বলেন।
সানজিদা, আপনি হাত উঠাইছেন, কিছু বলবেন? আচ্ছা, প্রথমে হচ্ছে পদার্থ। আচ্ছা, পদার্থ কি জিনিস এটা আগে আমাকে বুঝতে হবে। ওখানে কিন্তু স্পষ্ট ভাবে লিখে দেওয়া আছে, এটা বোঝার কিছু নাই। যে জিনিস, যে কোনো বস্তুর যার ভর আছে, আয়তন আছে, নির্দিষ্ট স্থান দখল করে, চাপ প্রয়োগ করলে, এগুলো বাদ দেন, ভর এবং আয়তন আছে এবং নির্দিষ্ট স্থান দখল করে, সেটাই পদার্থ। সেটাই পদার্থ। যত ধরনের এই ধরনের বস্তু দেখবেন, তাহলে আমাদের আমাদের দুনিয়ায় যা কিছু দেখি সবই পদার্থ। আপনার আমার সবার ভর আছে, আমরা আয়তন বা স্থান দখল করি। আমরা কাঠের ঢেকি বলে অপদার্থ। অপদার্থ বলে তাহলে পৃথিবীতে আসলে ফিজিক্সের ভাষায় কিন্তু কিছু নাই। যথেষ্ট গালি দিক, যা মনে হয় তাই হোক, অপদার্থ বলে কিছু নাই। কারণ আমরা কাঠের যে ঢেকি, সেই ঢেকিটাও কিন্তু একটা স্থান দখল করে, তারও কিন্তু একটা কি আছে বলেন, ভর আছে। তার মানে অপদার্থ বলে আসলে দুনিয়াতে কিছু নেই, তাই না? এই গালিটা বাকস পদার্থের ভাষায়। আচ্ছা, এই জায়গায় দেখেন একটা কথা আসছে, প্রথম কোশ্চেনটা পদার্থ রিলেটেড। এখন এই কোশ্চেনটার উত্তর আপনারাই দেন, আমি বলছি যে আমি যেটা পড়াই কোনটি পদার্থ, এর মধ্যে দেখেন তো কোনটার ভর আছে, কোনটার আয়তন আছে, কোনটা জায়গা দখল করে। দখল করে। একটু আপনারা চিন্তা করে দেখেন, আমি নিচ থেকে যাই, আলো। আলো তো আমরা সবাই দেখি, আলোর ভর কেউ কোনদিন মাপতে পারছি বলেন? আলোর ভর কিন্তু আমরা কেউ মাপতে পারি নাই। আলো স্থান বা জায়গা দখল করে না, কারণ আলো যদি জায়গা দখল করতো, এখানে অসংখ্য লাইট আছে, এই লাইট গুলো আমার উপর পড়তেছে, আমি কিন্তু থাকতে পারতাম না, তাই না? আমাকে ওই আলোর জায়গা ছেড়ে দিতে হতো। দিতে হয় না? যেমন আপনি যদি একটা বালির মধ্যে যদি ঢুকতে চান, তাহলে বালিকে সরাইয়া তারপরে তো ঢুকতে হবে। তো ও তার মানে কি, আলো কিন্তু জায়গা দখল করে না। তাপও একই জিনিস। তাপের কোনো ভর আছে? আপনি যে এই যে আগুন জ্বালান, আপনার চুলা যে গরম হয়, ওনাকে হাতটা নামায় দেন, না হলে আবার একটু আনমিউট করেন, উনি যদি কিছু বলে তো বলুক, না হলে হাত নামায় দেন। আচ্ছা, তাপও স্থান দখল করে না। বিদ্যুৎ, এই যে এত কারেন্ট যায়, আমরা বলতে পারি বিদ্যুৎ জায়গা দখল করে, কারণ এখানে তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ যায়। কিন্তু তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ গেলেও তারের মধ্যে কিন্তু জায়গা দখল করে না, এর ওজন নাই, এর কোনো। তাহলে আমার হলো বাতাস। বাতাস পদার্থ কেন? কারণ বাতাস হচ্ছে মেইনলি অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত। অক্সিজেন আছে কয় পার্সেন্ট আমরা সবাই জানি, 21% বায়ুমণ্ডলের মধ্যে। আর নাইট্রোজেন আছে কত? 78%। 78%, এগুলো আমরা পড়বো, হ্যাঁ। এই এই এটা এটা ইয়া কাজ করে না কেন, মুছে না কেন? যাক, 78% আছে আমার। 78% হচ্ছে আমার কি আছে, নাইট্রোজেন আছে। তাহলে এই অক্সিজেন এবং নাইট্রোজেন এরা হলো পদার্থ, গ্যাসীয় পদার্থ। এটা কি পদার্থ? গ্যাসীয় পদার্থ। তার মানে বাতাস একটা কি মিশ্রণ, বাতাস একটা কি মিশ্রণ। এই যে অক্সিজেন নাইট্রোজেন, অক্সিজেন নাইট্রোজেন, তারপরে আর্গন, তারপরে কার্বন ডাই অক্সাইড, এগুলো সব বাতাসের মধ্যে থাকে। তার মানে বাতাস একটা মিশ্র পদার্থ। সুতরাং এখানে পদার্থ হলো, দেখেন এটা আসছে হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক রাজশাহী বিভাগ 03-তে চলে আসছে। এটা একটা কমন কোশ্চেন কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এটা আপনারা একটু বলেন, আপনাদের সাথে কি এটা আমার প্রথম ক্লাস, নাকি আরো এর আগে আপনারা আমার ক্লাস করছিলেন? আচ্ছা, অনেকেই সঠিক উত্তর দিছে, যারা সঠিক উত্তর দিছে তাদেরকে ধন্যবাদ, তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, এই যে প্রথম একটা নিচের কোনটি পদার্থ নয়, কোনটি পদার্থ নয়? আচ্ছা, ফার্স্ট ক্লাস হলে তো ভালো, তাহলে ক্লাস শেষে আপনারা আমাকে জানাবেন আমার ক্লাস আপনাদের কেমন লাগলো, এবং সেটা খোলাখুলি ভাবে জানাবেন, অনেস্ট রিভিউ দিবেন। ভালো না লাগলে বলবেন ভালো লাগে নাই, খারাপ, ভালো লাগলে বলবেন ভালো লাগছে, ক্লাস শেষে, এখন না। তাহলে এই একই কথা আমি এখানেও প্রযোজ্য। এইটা দেখেন, এটা অক্সিজেন, এটা অক্সিজেন। অক্সিজেন কিছুক্ষণ আগেই বলছি যে অক্সিজেন একটা বায়বীয় পদার্থ। কারণ অক্সিজেনকে আমরা সিলিন্ডারের মধ্যে তুলতে পারি, পারি না? অক্সিজেনের সিলিন্ডারের মধ্যে আমরা তুলতে পারি। এই সিলিন্ডারের মধ্যে অক্সিজেন মাস্ক লাগাইয়া কিন্তু করোনার সময় অনেক দৌড়াদৌড়ি হয়েছে, অনেক দৌড়াদৌড়ি হয়েছে। তার মানে অক্সিজেন একটা পদার্থ। নাইট্রোজেনও একটা পদার্থ, যেহেতু অক্সিজেন একটা গ্যাস। আর পানির তো আয়তন আছে, পানির ভরও আছে, পানি আমরা সবাই দেখতে পারি। তাহলে এই তিনটার কোনোটাই না। সুতরাং আলো হচ্ছে পদার্থ নয়। আমার এটার উদাহরণ হচ্ছে আলো। এই কোশ্চেন গুলো আমি তাড়াতাড়ি যাব, কারণ এগুলা যেগুলো বোঝানোর দরকার সেটা বোঝানো। আচ্ছা, পদার্থের বৈশিষ্ট্য দেখেন, পদার্থের বৈশিষ্ট্য। প্রথম কথা হচ্ছে ভর লাগবে। ভর মানে হচ্ছে তার ভরকে এম মাস দ্বারা প্রকাশ করা হয়। ওজন, ওজন আর ভর কিন্তু দরকার নাই, এটা ধরেন জানার দরকার নাই। কারণ যে বস্তুর ভর আছে তার ওজন আছে। কারণ হচ্ছে ভরের সাথে অভিকর্ষ ত্বরণ গুণ করলেই ওজন হয়। আচ্ছা,
তাহলে অভিকর্ষজ ত্বরণ কি? পৃথিবী পৃথিবী এই যে পৃথিবী পৃথিবী সবকিছুকে তার নিজের দিকে টানে 9.88 বল দিয়ে, ধরেন এই যে এই ওজনটা, এটা ওজন। তাহলে যে কোনো বস্তুর ওজন হচ্ছে mg, মানে ভরের সাথে এই অভিকর্ষজ ত্বরণটা গুণফল। এখন কোন জায়গায় মহাশূন্য অভিকর্ষজ ত্বরণ যদি জিরো হয়, বস্তুর ভর জিরো হইতে পারে, ওজন জিরো হইতে পারে, কিন্তু ভর কিন্তু জিরো হবে না। ভর জিরো হওয়া মানে বস্তুটা নাই, তাহলে ওজনটা এত ইম্পর্টেন্ট না। বস্তুর ওজন থাকলেও হবে, না থাকলেও হবে। আচ্ছা, এটা এটা মুছতেছে না, এই ব্ল্যাকবোর্ডটা এটা কাজ করে না। অন্যান্য ব্ল্যাকবোর্ডে এইটা এরকম করলে মুছে যায়। আচ্ছা, যাক। তাহলে ওজনটা আয়তন। হ্যাঁ, এই আয়তন। যে বস্তুর ভর আছে তার আবার আয়তন আছে, তার আবার ঘনত্বও থাকবে। এগুলো হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য, আমি দেখব। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা আর এইটা। এই দুইটা বৈশিষ্ট্য যদি থাকে, এই দুইটা বৈশিষ্ট্য থাকলে আমরা মনে করব সেটা পদার্থ। বাকিগুলো আমরা না হয় বাদই দিলাম। একজন লিখছে ওই mg, ভেরি গুড। আপনারা এটা জানেন জেনে আমার খুব ভালো লাগলো। তাপ এক ধরনের কি বলেন? তাপ কি এক ধরনের পদার্থ? তাপ কি এক ধরনের আলো? তাপ কি এক ধরনের বল? আচ্ছা, তাপ যে পদার্থ না এটা আমি জানি, তাই না? তাপ যে পদার্থ না এটা আমরা জানি। আচ্ছা, তাপের মধ্যে থেকে আলো বাড়ে, কিন্তু তাপের আলো ছাড়াও কি তাপ হয় না? যে বস্তুটা ও হালকা গরম, যেমন চায়ের পানি। চা গরম খাইতেছেন, চার মধ্যে থেকে কি আলো বের হয়? আমরা তো তাপ বললেই তো সব তো আর লোহার মতো, মানে লাল টকটকে গরম করা হয় না, তাই না? সবকিছু তো আর এরকম করা হয় না। তাপ, সূর্যের তাপও আছে, আলো আছে। তাপ থাকলেই যে আলো থাকবে এমন কোনো কথা নাই, তবে হ্যাঁ, আলো থাকলে সেখানে তাপ থাকে, নর্মালি এটা ঠিক। তাহলে এটাও কাটা যাবে। বল তো হবেই না, কারণ পদার্থ বল মানে হচ্ছে আর একটা জিনিস। তাহলে এইটা হলো শক্তি। কিছুক্ষণ আগেই পড়ছিলাম যে তাপ এক ধরনের শক্তি। তাপ কি? শক্তির কয়টা, 9টা না কয়টা রূপ আছে? আর একটা রূপ হলো তাপ শক্তি। তাপ হলো এক ধরনের শক্তি। আচ্ছা, পদার্থের অবস্থা ভেদ দেখেন। পদার্থ অবস্থা ভেদ, পদার্থ নর্মালি কয় অবস্থায় থাকে? নর্মালি পদার্থ কয় অবস্থায় থাকে আমরা জানি। পদার্থ তিন অবস্থায় থাকে। পদার্থ তিনটি অবস্থা থাকে। একটা হচ্ছে কঠিন পদার্থ, আর একটা হচ্ছে তরল পদার্থ, আর একটা হচ্ছে বায়বীয় পদার্থ। কঠিন পদার্থ কি? এগুলো সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞা আমরা পরে পড়বো। আমরা একটু আগায়া গিয়া দেখবো, আমরা একটু আগায়া গিয়া জিনিসটা দেখবো আসলে কঠিন তরল বায়বীয়ের মধ্যে মেইন পার্থক্যটা কি, কেন একটা পদার্থ কঠিন পদার্থ, কেন একটা পদার্থ তরল পদার্থ, কেন একটা পদার্থ বায়বীয় পদার্থ, তাই না? আচ্ছা, এগুলো সংজ্ঞা দেওয়া আছে যে যার নির্দিষ্ট আকার আয়তন আছে, দৃঢ়তা আছে, সেটা হচ্ছে কঠিন পদার্থ। আর তরল পদার্থ যার নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নাই, সে হলো তরল পদার্থ। আর যার নির্দিষ্ট আকার আয়তন কোনোটাই নাই, সে হলো গ্যাসীয় পদার্থ। এটা আমরা জানি। এগুলো হচ্ছে আমাদের উদাহরণ, কিন্তু আমি দেখবো হলো এইটা। আমি দেখবো হচ্ছে কোনটা, এইটা। বাকি সংজ্ঞা আমি ভুলে গেলাম। আমার আসলে কারণটা জানতে হবে, কজটা জানতে হবে, কেন একটা পদার্থ কঠিন, কেন একটা পদার্থ গ্যাসীয়, কেন একটা পদার্থ লিকুইড। এটা আমার কারণ জানতে হবে, তাই না? তিন অবস্থা, তাইলে আমি বুঝতে পারবো। এই যে গোল গোল বলগুলা দেখতেছেন, এই বলগুলো হচ্ছে পদার্থের অণু। যে কোনো একটা পদার্থের অণু। কি? যে কোনো একটা পদার্থের অণু। মানুষে মানুষে যেরকম ভালোবাসা থাকে, আকর্ষণ থাকে, এই পদার্থের অণুগুলার মধ্যেও একটার সাথে আরেকটার ভালোবাসা থাকে, আকর্ষণ থাকে। একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটার ভালোবাসা বা আকর্ষণ থাকে। আচ্ছা, একটু আমরা প্র্যাকটিক্যাল জীবনে যাই, আমরা প্র্যাকটিক্যাল লাইফে যাই। এই এই কথাগুলো আপনারা জাস্ট বোঝার স্বার্থে নিবেন, সিরিয়াসলি নিবেন না। যে সংসারে স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধন খুবই অটুট থাকে, তাই না? একটা তো সেই সংসারে এই মানে বউ আর স্বামী, এই যে বউ আর হচ্ছে স্বামী একই সাথে বসবাস করে সব সময়, তাই না? একই সাথে বসবাস করে, আকর্ষণ খুব বেশি, তারা সব সময় একই সাথে থাকে। আচ্ছা, যাদের আকর্ষণ একটু কম, তারা মাঝে মাঝে একসাথে থাকে, মাঝে মাঝে এদিক ওদিক যায়। আর যে সংসারে আকর্ষণ নাই, অর্থাৎ শান্তি নাই, সেখানকার ধরেন এটা স্বামী, এ ভবঘুরে হয়। এ কি হয়? সন্ন্যাসী হয়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাই না? তাই এখানে কিন্তু এই ঘটনাটাই ঘটতেছে, দেখেন। এরা একদম কঠিন ভাবে আছে, এ মাঝে মাঝে এদিক ওদিক যাচ্ছে, আর এ দেখেন পুরো ভবঘুরে, এ একদম ভবঘুরে লাফালাফি করতেছে। তো এইগুলোর কারণ হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। আমি বলছিলাম এগুলো হচ্ছে অণু, এগুলো একটা করে অণু, একটা করে কি অণু। এই এই অণুগুলার মধ্যে যে আকর্ষণ বল থাকে, তাকে বলা হয় আন্তঃআণবিক
আণবিক আকর্ষণ বল। আকর্ষণ বল, এই বল যাদের বেশি থাকে তারা একটা আরেকটার সাথে লেগে থাকে, খুব রিজিডলি থাকে, ওগুলাই হচ্ছে কঠিন পদার্থ। আর যখন একটা বলটা একটু কমে যায়, তখন একটু মুভমেন্ট করতে পারে, সেটা হচ্ছে লিকুইড পদার্থ। আর যখন বলটা একদমই থাকে না, তখন এরকম ভবঘুরের মতো ঘোরাঘুরি করে, এরা হচ্ছে গ্যাসীয় পদার্থ। মজার বিষয় হচ্ছে, আমি যদি কাউকে তাপ দেই, এই তাপটা হচ্ছে কি, আমাদের না সংসারে থাকে না, প্র্যাকটিক্যাল লাইফে কিছু কুটনি লোক, নানি দাদি, বিশেষ করে ইন্ডিয়ান সিরিয়ালে, যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙার জন্য যারা সবসময় পিন মারতে থাকে, তো এই তাপের কাজ হলো পিন মারা। তাপের কাজ হচ্ছে পিন মারা। এই তাপ যখন দিই, যখন পিনটা বেশি মারা হয়, তখন এদের মধ্যে আকর্ষণ বল কমে যায়, কমে গেলে এরা লিকুইডের মতো হয়ে যায়, সারাসারি ভাব ভাব চলতেছে চলতেছে। আর যখন আরো তাপ দিই, মানে আরো পিন মারি, তখন এটা একদম আকর্ষণ বল শেষ। আকর্ষণ বল কি হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন গ্যাস হয়ে যায়। তাহলে দেখেন, একটা বস্তুর তিনটা অবস্থা কেন পরিবর্তন হইতেছে, তার আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে। আর এটা চেঞ্জ হয় কি দিয়ে, তাপ দিয়ে, পিন মারেটা কে, তাপ। তাহলে আমার কোশ্চেন যদি হয় যে একটা বস্তু তিন অবস্থায় থাকে, তার কারণটা কি, তখন হবে উত্তরটা কি হবে, উত্তর হবে তাপমাত্রা। তাপ বেশি দিলে এর আন্তঃআণবিক আকর্ষণ বল কমে যায়। এটা এইটুকু বুঝতে পারছেন যে একটা পদার্থ লিকুইড কেন, একটা পদার্থ গ্যাস কেন, একটা পদার্থ মানে সলিড কেন। হ্যাঁ, আমি উদাহরণ ব্যাখ্যার জন্য যত কিছুই বলি না কেন, স্বামী স্ত্রী হ্যান ত্যান, এগুলোকে আপনারা সিরিয়াসলি নেবেন না প্লিজ, আপনারা নিবেন বোঝাটা। আচ্ছা, ডান, ভেরি গুড। ডান হলে আমরা একটু আগে যাই। কোন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বিল বেশি, এটা বলেন, আপনারাই উত্তর দেন। আমি বলছি যে আমি পড়াবো, উত্তর আপনারা দিবেন। আমি এভাবেই পড়াবো, যে যেটা আপনি আজকে শিখবেন আজকেই উত্তর দিবেন। আমার ল্যাঙ্গুয়েজটা ইনশাল্লাহ এরকমই। আচ্ছা, অনেকেই বলতেছে চিনি 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 চিনি, তার কারণটা কি? তার কারণ দেখেন, এখানে যতগুলো পদার্থ আছে সবগুলো, এটাও তরল পদার্থ। আমি বলছি তরল পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন পদার্থ চেয়ে কম, এটাও তরল পদার্থ। অক্সিজেন হলো গ্যাস, গ্যাস। তাহলে এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাইতেছে এখানে একমাত্র চিনি হচ্ছে কঠিন পদার্থ। তার মানে চিনিতে আকর্ষণ বল সবচেয়ে বেশি। এই ক্লিয়ার? এটা আপনারা সবাই বুঝতে পারছেন? এই যে এখানে 39 জন আছে, 39 জনের মধ্যে যিনি বোঝেন নাই তিনি একটু কমেন্টে বলেন যে স্যার আমি এটা বুঝি নাই। একজন বলেন, যারা ক্লিয়ার তারা কমেন্ট করেন না, যাদের ক্লিয়ার না তারা বলেন। আচ্ছা, যদি কেউ না বলে, তার মানে আমি বুঝাইতে পারছি, আপনারাও বুঝছেন, আপনারা ক্লাসে মনোযোগ ছিলেন। আচ্ছা, কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল এবং বায়বীয়, এই তিন অবস্থাতেই পাওয়া যায়? কঠিন, তরল এবং বায়বীয়, এই তিন অবস্থায় পাওয়া যায় প্রকৃতিতে। প্রকৃতিতে দেখেন, প্রকৃতি মানে কি, আমাদের পরিবেশ, আমাদের পরিবেশ। আচ্ছা, লবণ, লবণ নর্মালি আমরা যখন কিনে আনি, তখন কিন্তু লবণ গ্র্যানুলার থাকে, মানে দানাদার থাকে, ইংরেজি খালি মনে আসে, গ্র্যানুলার থাকে। বাট এটাকে যদি আমি পানির মধ্যে দিই, তাহলে কিন্তু তরল হয়। কিন্তু প্রকৃতিতে কিন্তু তিন অবস্থায় থাকে না, এটাকে বাষ্প আকারে কিন্তু রাখা যায় না। কারণ নরম লবণের সংজ্ঞা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটার গলনাঙ্ক, মানে এটা গলে যায় প্রায় 800 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তার মানে এটাকে স্ফুটনাঙ্ক আরো অনেক বেশি। কিন্তু পারদ হচ্ছে একটা কঠিন পদার্থ, যেটা প্রকৃতিতে তরল অবস্থায় পাওয়া যায়। আমরা সবাই জানি পারদকে অনেকে লেদ বলে, অনেকে সীসা বলে, ইংরেজিতে সংকেত হচ্ছে পিবি। আচ্ছা, কর্পূর একটা কিছুক্ষণ পরে পড়বো, উদ্বায়ী পদার্থ, এটা কঠিন অবস্থায় থাকে, তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়। কিন্তু পানি দেখেন, পানি, আমার দেশের পানি, আমার দেশের পানি শীতের বেলায়, শীতের দিন যখন পানির টিউবওয়েল চাপা হয়, যখন গরম পানি বের হয়, তখন কিন্তু তরল অবস্থায় থাকে। আবার উপর দিয়ে কি হয় বলেন, বাষ্প আকারেও দেখা যায়। কিন্তু অ্যান্টার্কটিকায় যদি চলে যান, সেখানে কিন্তু বরফ আবার কি আকারে আছে বলেন, বরফ আকারেও আছে। পানি কি, বরফ আকারেও আছে। শীতের দেশে চলে যান, তুষার, পানি বরফ আকারেও আছে, তরল আকারেও আছে, আবার বাষ্প আকারেও আছে। এইটাই হচ্ছে তিন অবস্থায় থাকতেছে হচ্ছে পানি। এটা আপনারা প্র্যাকটিক্যাল উদাহরণ সবাই জানেন। আচ্ছা, একই পদার্থ তিন অবস্থায় রূপান্তরের কারণ কি বলেন? এটা আমি পড়াইছি, কারণ কি? কারণ হচ্ছে তাপের প্রভাব। হ্যাঁ, কারণ তাপের প্রভাব, আমি বলছি, তাপ দিলে অণুর বিন্যাস চেঞ্জ হয়ে যায়, এর অণুর বিন্যাস চেঞ্জ হয়ে যায়, আসলে কারণ হচ্ছে তাপ। আচ্ছা, এবার পদার্থের অবস্থার পরিবর্তন, এই যে এটাও অলরেডি আমার পড়ানো শেষ, এটাও আমার অলরেডি পড়ানো শেষ, পদার্থের অবস্থার পরিবর্তন। এই এই লেকচার গুলোতে পেজ নাম্বার একটু দিতে বলেন, সব সময় এটা বলে দিতে হয়।
হ্যাঁ, পেজ নাম্বার যেন শো করে আমি কত নাম্বার পড়াইতেছি, এটা একটু খেয়াল করবেন, তাহলে আমার পড়াইতে একটু সুবিধা হয়। আচ্ছা, কারণ পরে দেখা যায় যে টাইম থাকে না, আবার কখনো কখনো ইয়া হয়। সরি, আপনাদের সাথে কথা বলতেছি না, হ্যাঁ, মিউট করে কথা বলা উচিত ছিল, কিন্তু যাই হোক, শুরু করি। তাহলে দেখেন, পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন, ভৌত অবস্থার কি কি পরিবর্তন হতে পারে? এই যে কোনো একটা পদার্থকে তাপ দিলাম, কিছুক্ষণ আগেই দেখাইছি, ছবি সহ দেখাইছি, এটা আমার আর পড়ানোর দরকার নেই। তাপ দিলে সেটা তরল হয়, তরলকে আবার তাপ দিলে সে বাষ্প হয়ে যায়, আবার বাষ্পকে ঠান্ডা করলে তরল হয়, আবার ঠান্ডাকে আরো তরল করলে এবারে কঠিন হয়ে যায়, এগুলোই হচ্ছে আর কি, আর কিছু না। এটা হলো ভৌত অবস্থার পরিবর্তন। আচ্ছা, নিচের কোনটি ঠান্ডা করলে বরফে পরিণত হয়? এই ধরনের কোশ্চেনের উত্তর দেওয়ার মনে হয় প্রয়োজন নাই, কিন্তু অনেক সময় এটা চলে আসে। এটা অবশ্যই পানি হবে। হ্যাঁ, অবশ্যই পানি হবে, কারণ আমরা সবাই জানি। এইটা একটু দেখেন, কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? আমি এই এই যে অনেক সময় আমি আমি সব সময় বলি, দুইটা প্রসেস আছে, একটা হলো প্রসেস অফ ইলিমিনেশন, এটা সবাই জানে। প্রসেস অফ ইলিমিনেশন মানে হচ্ছে বাদ দেওয়া, আমি একটা একটা করে অপশন বাদ দিব। আর একটা আমি বলি প্রসেস অফ নলেজ বা অ্যাপ্লিকেশন অফ নলেজ। আচ্ছা, পাওয়ার অফ নলেজ বলি, এটাকে পাওয়ার অফ নলেজ বলি। পাওয়ার, এটা কাটা যাবে, পাওয়ার অফ অফ নলেজ, KNOW, WLEDGE, পাওয়ার অফ নলেজ। এখানে আমি দেখেন, ধরেন আমি নন সায়েন্স স্টুডেন্ট, লোহায় মরিচা কি এটা আমি জানি না, এটা নিয়ে আমি চিন্তা করলাম না, বাদ দিলাম, একটু আগাই। হাইড্রোজেন এবং পানি তৈরি হয়, এটা কিভাবে তৈরি হয় সেটাও আমি জানি না, বাদ দেন। আবার চাল সিদ্ধ করলে ভাতে পরিণত হয়েছে, এটাও আমি জানি না, বাদ দেন। কিন্তু এটা আমি ক্লিয়ারলি জানি, এটা আমার নলেজের মধ্যে আছে, যে বরফকে যদি আমি পানিতে বানাই, এটা হলো ভৌত পরিবর্তন, এটা রাসায়নিক পরিবর্তন নয়। এটা আমার নলেজে আছে, এটা আমার জ্ঞান আমার বুদ্ধিতে আছে, আমার জ্ঞান আমার বুদ্ধিতে আছে, যে বরফ পানিতে পরিণত হয়, এটা রাসায়নিক পরিবর্তন নয়, এটা অবস্থার ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তন। এটা আমি জানি। তার মানে বাকি অপশনগুলো কি আছে এটা আমার জানার দরকার নাই, আমার সঠিক উত্তর এখানে আছে। দিস ইজ কল্ড পাওয়ার অফ নলেজ। এখানে আমি আমার নলেজের পাওয়ারটা প্রয়োগ করলাম, নলেজের পাওয়ারটা প্রয়োগ করলাম, ঠিক আছে? বাকিগুলো আমি জানি না, ধরে নেন। কোশ্চেন দেখে হতাশ হবেন না, অবাক হবেন না, হতাশ মানে ভয় পাবেন না, ঘাবড়ায় যাবেন না। একটু পড়েন, মনোযোগ দিয়ে পড়েন, দুইভাবে চিন্তা করেন, যে আমার নলেজে কি আছে, জানার মধ্যে কয়টা অপশন আছে। জানার মধ্যে আমি স্পষ্ট জানি যে বরফ পানিতে পরিণত করলে সেটা রাসায়নিক পরিবর্তন না, সেটা ভৌত পরিবর্তন, আমার রাইট অ্যান্সার পেয়ে গেছি, বাকি বাকি অপশন আমার দেখারও দরকার নাই, বুঝারও দরকার নেই। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? আচ্ছা, এরপরে রাসায়নিক পরিবর্তন দেখেন, রাসায়নিক পরিবর্তনটা কি জিনিস একটু বুঝতে হবে, হ্যাঁ। রাসায়নিক ভৌত পরিবর্তন তো দেখলামই, যে পানি পানিই থাকলো, শুধুমাত্র তার বাহ্যিক অবস্থা চেঞ্জ হলো, তাই না? যেমন, আচ্ছা, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। যেমন আমি আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, আপনি মানে কাপড়ের দোকান থেকে এক থান কাপড় কিনে নিয়ে আসলেন, সে ছেলে হোক মেয়ে হোক, মেয়েরা একটু কাপড় বেশি বেশি পছন্দ করে, আপনাদের কথাই বলি। আপনারা কি করলো, একটা দোকান থেকে কাপড় কিনে আনলো, লাল কাপড় কিনে আনলো, ইয়া বড়, এত বড় একটা কাপড়ের ফালি কিনে আনলো। তারপরে বাসায় এনে আপা এখান থেকে কেটে একটা জামা বানালো। জামা বানানোর পরে দেখলো যে এই তার এখনো আরো একটু কাপড় আছে, সে আরেক এইটুকু বানায় তার সে মেয়ে বা ছেলেকে একটা ফ্রক ট্রক কিছু একটা বানায় দিল। তারপরেও আরো কাপড় আছে, এখান থেকে একটু কেটে সে আপা ভাইয়ের জন্য একটা রুমাল বানায় দিল। এটা কিন্তু কাপড় ছিল লম্বা, এটা এখন থ্রি পিস হইলো, জামা হইলো, রুমাল হইলো, আরো অনেক কিছুই হইলো। এই পরিবর্তনটা কাপড়ের কি বৈশিষ্ট্যকে চেঞ্জ করছে? এটা কি সুতি কাপড়কে পলিস্টার বানাইছে, বা লিলিনকে কি আপনারা এদের কি বলেন, ভায়োলিন না কি একটা কাপড়ের নাম আছে, ববলিন না ফবলিন, সেটা বানাইছে? না, এটা কিন্তু সুতি কাপড়, সুতি আছে, শুধু তার আকার আকৃতিতে চেঞ্জ হয়েছে। এই ধরনের পরিবর্তনকে আমরা কি বলি, ভৌত পরিবর্তন। তাহলে রাসায়নিক পরিবর্তন কি? রাসায়নিক পরিবর্তনটা কি হবে বলেন? রাসায়নিক পরিবর্তন কেমনে হবে? ধরেন এই কাপড়টাকে আমি ক্র্যাশার মেশিনের মধ্যে ডলে, মানে একদম শেষ করে তুলার মতো বানায় ফেলছি, তুলা বানায়া সেই তুলা দিয়ে আমি অন্য একটা কিছু তৈরি করে ফেলছি, ওটা আর কাপড়ই নাই, অন্য কিছু হয়ে গেছে, নতুন একটা কিছু হয়ে গেছে, কাপড় আর কাপড় নাই। এই ধরনের জিনিসকে রাসায়নিক পরিবর্তন বলে। আমি যদি বাস্তবে একটা উদাহরণ দেই, দেখেন হাইড্রোজেন গ্যাস, এটা কি, এটা আমরা সবাই জানি,
H2 একটা গ্যাস, GaS। আচ্ছা, প্লাস অক্সিজেন, অক্সিজেন একটা গ্যাস, এটা আমরা সবাই জানি। এই দুইটা বিক্রিয়া করলো, রাসায়নিক বিক্রিয়া করে H2O বানাইলো, এটা হচ্ছে পানি। আচ্ছা, এতক্ষণ ছিল ধরেন কাপড়, এখন হয়ে গেল তুলা। এটা কি আর মানে গ্যাস আছে? নতুন দেখেন দুইটা পরমাণু অণু একসাথে যোগ দিয়ে নতুন একটা কিছু তৈরি হলো, নতুন একটা কিছু তৈরি হলো, এর বৈশিষ্ট্য টৈশিষ্ট্য সব চেঞ্জ হয়ে গেছে। এই ধরনের পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। এই ধরনের পরিবর্তনকে কি বলা হয়? রাসায়নিক পরিবর্তন বলা হয়। নতুন বস্তুতে রূপান্তরিত হয়েছে। এই যে এখানে বলা আছে চাল সিদ্ধ করে ভাত বানায়, এটা কেমনে? এটা কেমনে দেখেন, চাল থাকে একরকম, চাল কত শক্ত থাকে, ভাত হয় নরম সফট। এর কারণ হচ্ছে ওর মধ্যে যে শর্করা আছে, এটা প্রথমে থাকে হলো জটিল শর্করা, যখন আমি সিদ্ধ করি তখন সহজ শর্করা হয়ে যায়। দিয়ে শালার কাঠি জ্বালাইলে ওখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, ফসফরাসের মধ্যে দেখেন একটা গন্ধ আসে, ধোঁয়া বের হয়। ওটা কি বলছে? রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, এটা ক্লিয়ার। ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন, আমি একটু আগাই। হ্যাঁ, আচ্ছা, অনেক সুন্দর বোঝানো, থ্যাংক ইউ। কে বলছে? আচ্ছা, আয়েশা সিদ্দিকা, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আপনারা প্রশংসা করলে আমাদের ভালো লাগে। হ্যাঁ, আবার শুধু প্রশংসা করবেন এটাও আমার আমার কাম্য না, সবার হয়তো কাম্য। খারাপ লাগলে খারাপও বলবেন, তাহলে আমি আমার ভুলগুলো ধরতে পারবো, তাই না? যে আমি আসলে কোন ওয়েতে পড়াইতেছি। আমি সবসময় বলি যে আমি আমার লাইফে যতটা পড়ে শিখছি তার চেয়ে বেশি পড়াইয়া শিখছি। কারণ আমি ক্লাস 9 10 থেকে টিউশন করাই। স্টুডেন্টদের পড়াইতে গেলে অনেক কিছু শেখা যায়। আর আমার কারো কাছ থেকে শিখতেই কোনো কার্পণ্য নাই। আমি আমার ছেলের কাছ থেকেও শিখতে চাই, কারণ শেখার কোনো শেষ নাই। আমি সবকিছু জানবো না। সবাই আমার চেয়ে আপনারা ভালো বুঝবেন কোনো কোনো জিনিস, কোনো কোনো জিনিস আমি আপনার চেয়ে ভালো বুঝবো। যেটা আপনি ভালো বুঝবেন সেটা আমি আপনাকে দেব, সরি আপনার থেকে নেব, আবার আমি ভালো বুঝলে আমার থেকে নিবেন। অর্থাৎ অর্থাৎ পড়ানোর বিষয়টা হচ্ছে নলেজের এক্সচেঞ্জ, আদান প্রদান। আচ্ছা, একজন বলছে ভৌত আর রাসায়নিক পরিবর্তন। শোনেন, যখন কোনো একটা বস্তুর বাহ্যিক পরিবর্তন ঘটে, তাই না? আপনি ধরেন অনেক মোটা হয়ে গেছেন, আপনার অনেক ভুঁড়ি হয়েছে, আপনি ব্যায়াম করতে গেলেন, এক্সারসাইজ করতে গেলেন, গিয়ে আপনি ব্যায়াম করে আপনি একদম মানে বডি বিল্ড করে ফেললেন, শক্ত একদম নায়ক বা নায়িকাদের মতো বডি। এটা হলো আপনার ভৌত পরিবর্তন। এটা হলো কি? আপনি ভৌত পরিবর্তন। এরপরে আপনি বয়স হয়ে বুড়ো হয়ে মারা গেলেন, যাওয়ার পরে আপনাকে কবরের মধ্যে রেখে দেওয়া হলো। কবরে যখন রেখে দেওয়া হলো তখন আপনার সারা শরীর পোকামাকড় সব খেয়ে আপনার মাংস মাটির সাথে মিশে ফেললো, অর্থাৎ আপনি আর মানুষ রইলেন না। এটা হলো রাসায়নিক পরিবর্তন। সরি, মানে নির্মম জিনিস দিয়ে বুঝাইলাম। হ্যাঁ, এটা সিরিয়াস, মৃত্যু তো সবারই হবে। এটা নিয়ে আসলে এত মানে সেন্সিটিভ হওয়ার কিছু নাই। বুঝতে পারছেন বিষয়টা? ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন কি? আচ্ছা, পদার্থের গলনাঙ্ক, এই গলনাঙ্ক দেখেই বোঝা যাচ্ছে যে গলন হবে, গলন হবে। কি হবে? গলন হবে। আচ্ছা, এই মাকসুদা খাতুন, বুঝতে পারছেন ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কি? গলন হবে। অর্থাৎ একটা পদার্থ কি, ওই যে আমি প্রথম একটা ছবি যে দেখাইছি, ওই এক ছবির মধ্যে 14টা লেকচারের সব বেসিক বোঝানো শেষ। গলনাঙ্ক মানে হচ্ছে ওই যে কঠিন পদার্থ যে ছিল, ওকে তাপ দেওয়ার পরে যে তরলে হইলো, অর্থাৎ যে তাপমাত্রায় একটা পদার্থ গলতে শুরু করে, যে তাপমাত্রায় একটা পদার্থ কি গলতে শুরু করে, সেটাই হচ্ছে গলনাঙ্ক। সেটাই তার গলনাঙ্ক। যেমন আমি যদি এক টুকরো বরফ রেখে দিই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, দেখবো যে বরফ থেকে পানি পড়তেছে, চুপচুপ করে পানি পড়তেছে, অর্থাৎ এটা গলতেছে। অর্থাৎ বরফের গলনাঙ্ক হচ্ছে বরফের গলনাঙ্ক হচ্ছে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এরকম যে কোনো জিনিসের গলনাঙ্ক, ওই যে একটা বললাম লবণের গলনাঙ্ক প্রায় 800 ডিগ্রি, 801, এরকম কিছু। মানে 800 ডিগ্রি সেলসিয়াসে গেলে মানে লবণটা আস্তে আস্তে গলতে শুরু করবে। এইরকম বিষয়টা যে সেটাই হচ্ছে তার গলনাঙ্ক। যে কোনো পদার্থ যে তাপে গলতে শুরু করে সেটাই তার গলনাঙ্ক। আচ্ছা, এখন একটা জিনিস আপনাকে আমি একটা উদাহরণ দেই। ধরেন আমার এই পানির মধ্যে আমি বরফের টুকরা রাখলাম, এটা হচ্ছে বরফ, আর লবণ রাখলাম, লবণ রাখলাম। তারপরে এদিকে তাপ দিলে তাপ দিলে কোনটা আগে গলবে আর কোনটা পরে গলবে বলেন? দুইটা কি একই সাথে গলবে?
সেলসিয়াস আর সেন্টিগ্রেড একই, সেলসিয়াস আর সেন্টিগ্রেড একই। আচ্ছা, বরফ আগে গলবে, বরফ আগে গলবে, মানে দুটো একসাথে গলবে না, অর্থাৎ প্রত্যেকটা পদার্থ, ভিন্ন ভিন্ন পদার্থের গলনাঙ্ক ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন পদার্থের গলনাঙ্ক ভিন্ন ভিন্ন হয়, একই পদার্থের গলনাঙ্ক একই রকম হয়। তার মানে আমি যদি কোনো একটা পদার্থকে, একটা কঠিন পদার্থকে যদি আমি তাপ দেওয়া শুরু করি, তাহলে পুরা কঠিন পদার্থ যদি একসাথে গলে যায়, তাহলে আমি বুঝবো যে সেটা কি একই পদার্থ। আর যদি আলাদা আলাদা ভাবে গলে, তার মানে বুঝবো ওর মধ্যে মিক্সড আছে। যদি লোহা আর তামা একসাথে মিক্সড করি, লোহা আর তামার গলনাঙ্ক তো এক না, লোহার গলনাঙ্ক 5,000-এর উপরে, তামার গলনাঙ্ক ধরেন 500 বা 7,000 বা 8,000, তাহলে লোহা গলে শেষ হবে কিন্তু তামাটা গলবে না। তাহলে আমি বুঝতে পারবো যে এই কঠিন পদার্থের মধ্যে কি আছে বলেন, লোহা এবং তামার মিশ্রণ আছে, বা লোহা তামার দরকার নেই, অন্য কিছুর মিশ্রণ আছে। তাহলে এখান থেকে আপনারা একটা উত্তর দেন যে কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি তরল, এটা আমি মাপবো কি দিয়ে, কোনটা দিয়ে, কোনটা দিয়ে আমি বুঝতে পারবো যে এটা গলনাঙ্ক দিয়ে বুঝতে পারবো, না স্ফুটনাঙ্ক দিয়ে বুঝতে পারবো, না বাষ্পীভবন, না ঘনীভবন? এটা বলেন, আপনারাই উত্তর দেন, অনেকেই দিতেছেন। অর্থাৎ গলনাঙ্ক হইলেই আমি বুঝতে পারবো যে যদি একসাথে না গলে তাহলে আমি বুঝতে পারবো সেই পদার্থটা বিশুদ্ধ, আর যদি একসাথে না গলে তাহলে আমি বুঝতে পারবো সেই পদার্থটা মানে অবিশুদ্ধ। দেখেন 40তম বিসিএস এই কোশ্চেনটা চলে আসছে, এরকম কোশ্চেন আপনাদেরও চলে আসতে পারে, হ্যাঁ। আচ্ছা, পানি যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার পরিবর্তন কি ঘটে, এটা একটু বুঝেন। পানি যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার পরিবর্তন কি হয়, এটা একটু চিন্তা করেন, আমার কথা একটু বুঝেন। আপনারা বাস্তব উদাহরণ বলি, এই যে ধরেন একটা এরকম পাত্র নিলাম, নেওয়ার পরে এখানে দুধ বা বরফ যে কিছু জমে গেছে, তাই না, তাকে তাপ দিবেন। 5 মিনিট তাপ দেওয়ার পরে দেখলেন যে এটা অনেকটুকু গলে গেছে, গলে কিছু গলে গেছে, সামান্য একটু বরফ আছে, তখন এর মধ্যে হাত দিয়ে দেখবেন এটা ঠান্ডাই আছে, এই এটা ঠান্ডাই আছে, ঠান্ডা, এখনো ঠান্ডা। আমি কিন্তু 5 মিনিট একে গরম করছি, তারপরেও ঠান্ডা। কেন ঠান্ডা? যতক্ষণ পর্যন্ত পুরোটুকু বরফ, যতক্ষণ পর্যন্ত এই পুরো বরফটা পানি না হবে, ততক্ষণ পর্যন্ত এর তাপমাত্রা বাড়বে না। তাহলে এই যে আমি যে এত তাপ দিতেছি, এগুলা কি কাজে লাগবে? এগুলো হচ্ছে তার অবস্থার পরিবর্তন করবে। এই পুরো তাপটা কি করবে, তাকে কঠিন থেকে তরলে বানাবে। প্রথমে আগে তাকে কঠিন থেকে তরলে বানাবে। যখন পুরো বরফটা তরল হয়ে গেল, তখন তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাবে, তখন পানি বাষ্প হতে শুরু করবে। এরপরে আর তাপমাত্রা বাড়বে না, অনেকক্ষণ বাড়বে না। কতক্ষণ বাড়বে না? যতক্ষণ পর্যন্ত পুরো পানিটা বাষ্পে পরিণত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা আর বাড়বে না। তাহলে এই এই জায়গায় যে তাপমাত্রাটা ইউজ করতেছি, সেটা হলো তার ভৌত অবস্থার পরিবর্তনের কাজ ইউজ হইতেছে। অর্থাৎ যে কোনো একটা কাজ করতে হলে তো কোনো শক্তি লাগবে। একটা বস্তুকে উড়ায় দিবেন, তার একটা শক্তি লাগবে না, তাপ লাগবে না? ওই তাপটা হচ্ছে প্রতিনিয়ত তার মধ্যে যাচ্ছে, অর্থাৎ 100 ডিগ্রিতে গিয়ে ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে সব পানি বাষ্প না হবে। তাহলে পানি ফুটতে থাকুক, এটা ফুটা না। যদি বলে একটা পানি গলতে আছে, পানি ফুটতে না, বলতেছে গলতে আছে, বরফ, এটা বললো যে বরফ গলতেছে, বরফ গোল, আরে গলছে, বরফ গলছে, তখন উষ্ণতার পরিবর্তন কি হবে? বরফ গলতেছে, তখন তার উষ্ণতার পরিবর্তন কি হবে? এই কোশ্চেনের উত্তর দেন। ফুটতে থাকে তখন যদি একই থাকে, গলতে থাকলে তখন কি হবে বলেন? একই থাকবে। এই ধরনের কোশ্চেন আসবে। কোশ্চেন কিন্তু এরকম ঘুরায় পেঁচায় দিবে, একই কোশ্চেন দিবে না। এজন্য আমি বলি যে আপনারা আপনাদের এই প্রাইমারির জন্য যে কোনো পরীক্ষায়, এইরকম পরীক্ষায় প্রিলিতে কোয়ালিফাই করার জন্য, চাকরি পাওয়ার জন্য কোয়েশ্চেন অ্যানালাইসিস মাস্ট। আপনি কতটুকু পড়ছেন, দিস দিস ইজ নট, দিস ডাজন্ট ম্যাটার এনিথিং। এটা কিচ্ছু না, এটা কিছুই করে না, পড়া দিয়ে কিছুই হয় না। আপনি কতটুকু পড়া বুঝছেন, কতটুকু পড়া পারেন, এটাই হচ্ছে। আর এটা মাপবেন কি দিয়ে? পরীক্ষা দিয়ে। প্রচুর পরীক্ষা দিবেন। এটা মাপবেন কি দিয়ে? প্রচুর কোশ্চেন সলভ করবেন। কোশ্চেন সলভ করলে যদি দেখেন যে আপনি সব কোশ্চেন পারেন, তার মানে আপনি পারেন। এখন কোশ্চেন সলভ করলেই শেষ না, ওই কোশ্চেন আর ঘুরে নাও আসতে পারে, নর্মালি আসে, নাও আসতে পারে। আপনার প্রত্যেকটা কোশ্চেনের অপশন জানতে হবে, কারণ জানতে হবে, কারণ জানতে হবে। শোনেন, এটা আর একবার বুঝানোর কিছু নাই। বরফ যখন গলতে থাকে, বরফ যখন পানি হইতে থাকে, যতক্ষণ পর্যন্ত পুরো বরফ গলে শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা বাড়বে না, 0 ডিগ্রি থাকবে। যখন এক ফোঁটা বরফও না থাকবে, তখন তাপমাত্রা বাড়তে থাকবে, তখন তাপমাত্রা
বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যখন পানি ফুটতে শুরু করবে, যতক্ষণ পর্যন্ত পানি সবটুকু বাষ্প পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা চেঞ্জ হবে না। ওই তাপমাত্রাটা কি কাজে লাগবে? কি কাজে লাগবে? তার অবস্থার পরিবর্তনের কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, এবার সাধারণ সাধারণ তাপমাত্রায় এবং বায়ু চাপে পানি কত তাপমাত্রায় ফুটতে থাকে আমি অলরেডি বলে দিছিলাম। পানি কত তাপমাত্রায় ফুটতে থাকে বলেন? আমি অলরেডি কিছুক্ষণ আগে লিখে দিছিলাম। হ্যাঁ, 100 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। একজন বলছে সেলসিয়াস আর সেন্টিগ্রেড কি আলাদা কিনা। আবার পদার্থের স্ফুটনাঙ্ক, ওই যে গলনাঙ্ক যেরকম পড়ছি, স্ফুটনাঙ্কও একই জিনিস। স্ফুটনাঙ্ক একই জিনিস মানে কি, যে তাপমাত্রায় কোনো পদার্থ ফুটতে শুরু করে তাকেই স্ফুটনাঙ্ক বলে। এই যে এখানে লেখা আছে, যে তাপে কি হয়, বস্তুর তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটে, তাকে সুপ্ত তাপ বলে। এটা হচ্ছে তার সুপ্ত তাপ। এই তাপটুকু সে খাইতে থাকবে বা নষ্ট করতে থাকবে। শুধুমাত্র কি হবে, অবস্থার পরিবর্তন ঘটবে, তাপমাত্রার পরিবর্তন ঘটবে না। হ্যাঁ, এই যে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম সেটা এখানে লেখা আছে। আচ্ছা, এবারে পানির স্ফুটনাঙ্ক কত, এই দেখেন চলে আসছে, সহকারী শিক্ষক 2019 দ্বিতীয় পর্যায়ে, তাই না? এটা আমরা জানি। হ্যাঁ, হ্যাঁ দেখেন। তারপরে দেখেন, আচ্ছা, এরপরে হচ্ছে এই যে নিষ্ক্রিয় মৌল, এরপরে হচ্ছে নিষ্ক্রিয় মৌল। আচ্ছা, আমরা জানি যে এই যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন এরা বিক্রিয়া করে কি তৈরি করলো, পানি তৈরি করলো। এটা আমরা জানি, তাই না? এটা আমরা জানি যে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করলো। অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন একে অপরের সাথে মিলিত হইলো। তো এরকম যারা মৌল আছে তাদেরকে সক্রিয় মৌল বলা হয়, অর্থাৎ তারা কাজ করে। বন্দা 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 না, তাদের মধ্যে বাচ্চা কাচ্চা উৎপাদন হয় বা অন্য কিছু হয়। কিন্তু এই হিলিয়াম, নিয়ন, অর্গন এগুলো হচ্ছে নিষ্ক্রিয়। এরা কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরা হলো চিরকুমার, বা এদের বান্দা বলেন বা বানজা বলেন, অনেকেই অনেক বলে, আসলে আসলে হলো বন্দা। তো এরা কারোর সাথে বিক্রিয়া করে না। এরকম যারা বিক্রিয়া করে না, যারা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাদেরকেই বলা হয় নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল কতগুলো আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই কয়টা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। কয়টা আছে এখানে? 6টা আছে। এই 6টাই নিষ্ক্রিয় মৌল, আর কোনো নিষ্ক্রিয় মৌল নাই। এরাই হলো নিষ্ক্রিয় মৌল। আচ্ছা, পদার্থ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। এবার পদার্থ সম্পর্কে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হয়েছে, আর কিছু না। এখানে তথ্যগুলো হচ্ছে কি, যে সকল পদার্থ রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে অন্য পদার্থ পাওয়া যায় তাকে কি বলা হয়? যৌগিক পদার্থ। আর যেটা পাওয়া যায় না তাকে হচ্ছে মৌলিক পদার্থ। একটাই উদাহরণ দিই, H2O, এটাকে যদি আপনি ভেঙে ফেলেন তাহলে হাইড্রোজেন গ্যাস পাবেন। আবার, বা এখানে রাখি, হাইড্রোজেন গ্যাস পাবেন, বা এটা হলো অক্সিজেন গ্যাস পাবেন। তাহলে এটাকে ভাঙলেন, আপনি কি পাইলেন? হাইড্রোজেন পাইলেন এবং অক্সিজেন পেলেন। তাহলে এই ধরনের পদার্থকে বলা হয় যৌগিক পদার্থ। ওরা দুই বা ততোধিক জিনিস দিয়ে তৈরি। আবার যদি এই যে লোহা, এটাকে Fe দ্বারা প্রকাশ করা হয়। এত বড় একটা লোহার টুকরা আপনি যতই ভাঙেন, যত ছোট 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 লোহা কেটে গুঁড়া করে ফেলেন, এরকম গুঁড়া করে ফেলেন, এর মধ্যে আপনি লোহাই পাবেন, অন্য কিছু পাবেন না। অন্য কিছু পাবেন না, কারণ এ শুধুমাত্র লোহা দিয়েই তৈরি। লোহা দিয়েই তৈরি, ফেরাস বা ফেরাম যেটাই বলেন, ফেরাস এটা হলো সংকেত। তাহলে এই যে এই পদার্থ ফেরাস, এটা হচ্ছে কি মৌলিক পদার্থ। আর যেটার মধ্যে ভাঙলে এক বা একাধিক পদার্থ পাওয়া যায় সেটা হলো যৌগিক পদার্থ। তো পৃথিবীতে এখন পর্যন্ত 118টা মৌলিক পদার্থ আবিষ্কার হয়েছে। 118টা মৌলিক পদার্থ আবিষ্কার হয়েছে। এগুলো জাস্ট তথ্যমূলক জিনিস, আপনারা জাস্ট মনে রাখবেন, তাই না? এই যে এখানে যৌগিক পদার্থ সংজ্ঞাও বলা আছে। যৌগিক পদার্থ আবার দুই ধরনের, জৈব যৌগ এবং অজৈব যৌগ। জৈব যৌগ মানে হচ্ছে যে সকল পদার্থ, যে সকল যৌগিক পদার্থ দিয়ে জীব দেহের, এই যে গাছ বলেন, উদ্ভিদ বলেন, প্রাণী বলেন, আমি আপনি, গরু ছাগল, যে যৌগ পদার্থ দিয়ে এগুলো গঠিত সেদেরকে জৈব পদার্থ বলা হয়। এই সব প্রাণী থেকে যেটা পাওয়া যায়। আর যেটা আমরা এই যে যত কিছু ইউজ করি, পানি, তারপরে মরিচা, তারপরে আরো কলমের কালি টালি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যা কিছু ইউজ করি সব হচ্ছে অজৈব যৌগ। এইটুকু জানলেই হবে, এটার ডিটেইলস আর পড়ার দরকার নাই। দুই বা ততোধিক পদার্থ
দেখেন এটা একটা পড়ার জিনিস। দুই বা ততোধিক পদার্থ বিভিন্ন অনুপাতে মিশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তাই তাকে মিশ্রণ বলে। হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিশাইলাম পাইলাম হচ্ছে পানি, তাই না? আচ্ছা, তারপরে এই যে এই পাত্রটা নিলাম, এর মধ্যে পানি দিলাম, পানি দিলাম আর বালু দিলাম, বালু দিলাম। কিছুক্ষণ পরে রেখে দিলে দেখবো যে বালিগুলা নিচে পড়ে আছে, নিচে পড়ে আছে, পানি পানির মতো আছে। অর্থাৎ এইটা থেকে কিন্তু নতুন কিছু, যে যার যার ধর্ম বজায় রাখছে, কেউ কারোর ধর্ম চেঞ্জ করে নাই, এরকম পদার্থকে মিশ্রণ বলে। কিন্তু এই যে এখানে বোঝা যাইতেছে যে এটা পানি এটা বালু, এই যে যেটা বোঝা যায় সেটাকে বলা হয় অসমসত্ব মিশ্রণ। এই যে অসমসত্ব মিশ্রণ। আর এই জায়গায় যদি আমি একটা কি নিলাম, পানি নিলাম, তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড দিলাম, সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে লবণ, লবণ দিয়ে এরকম ঘুটলাম বা চিনি দিয়ে এরকম ঘুটলাম, ঘুটলে ওই যে লবণ বা চিনির যে শরবত তৈরি হয়, ওর মধ্যে কি চিনি বা লবণকে আলাদা চিনি বা লবণ ধরলাম চিনি, চিনির শরবত বানাইলাম, সেখানে পানি বা চিনিকে কি আলাদা করা যায়? দেখে কি বোঝা যায় যে এর মধ্যে পানি আর চিনি দুই রকম আছে? হ্যাঁ, বোঝা যায়? বোঝা কিন্তু যায় না, মুখে দিলে বোঝা যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে এটাকে যদি আমি তাপ দিই তাহলে পানিগুলো যদি বাষ্প হয়ে উড়ে যায়, তাহলে নিচে কি পড়ে থাকে বলেন? নিচে কি পড়ে থাকবে? চিনি বা লবণ কিন্তু পড়ে থাকবে। অর্থাৎ ওই বস্তুটা একে অপরের সাথে মিশে ছিল কিন্তু তার ধর্ম চেঞ্জ হয় নাই। এরকম বস্তুকে সমসত্ব মিশ্রণ বলে, যে বাইরে থেকে দেখলে বোঝা যায় না, এমন ভাবে মিশে গেছে মনে হবে যে ওর মধ্যে নাই, মনে হবে কি ওর মধ্যে নাই, এরকম পদার্থকে সমসত্ব মিশ্রণ বলে। আচ্ছা, এরপরে দেখেন এই এই যে এই সংখ্যাটা আমি দিছিলাম যে কিছু কিছু পদার্থ আছে যেগুলোকে তাপ দিলে, নর্মালি আমরা ওই জায়গায় ওই ইয়াতে দেখছিলাম যে একটা পদার্থ এরকম কঠিন পদার্থ, এটাকে তাপ দিলে সে এরকম তরল পদার্থ হবে আগে, এরকম তরল পদার্থ হবে, তারপরে আরো তাপ দিলে সে এরকম গ্যাসীয় পদার্থ হবে, গ্যাসীয় হয়ে পুড়ে যাবে। কিন্তু এই 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 জাতীয় পদার্থ এরা এরা এই কর্পূর, নিষাদল, বেনজয়িক অ্যাসিড, এরা কি করে? এই কঠিন অবস্থায় থাকে, এই কঠিন অবস্থায় থাকে। যেই মাত্র তাপ দেওয়া হয় এ তরলে পরিণত হয় না, সরাসরি বাষ্প হয়ে যায়, সরাসরি কি হয়ে যায়? বাষ্প হয়ে যায়। নর্মালি যে কোনো জিনিসকে আপনি তাপ দিবেন, তারা প্রথমে তরল হবে তারপরে বাষ্প হবে। কিন্তু এই কয়টা পদার্থ, এই পদার্থগুলোর বৈশিষ্ট্য আলাদা, এরা একটু এক্সেপশনাল, এরা একটু এক্সেপশনাল, অন্যরকম মানুষ। এদেরকে তাপ দিলে এরা কি হয়ে যায়? সরাসরি বাষ্প পরিণত হয়ে যায়, সরাসরি। বা এদেরকে বলা হয় কি? উদায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতিত, এই যে ঊর্ধ্বপাতিত পদার্থ। আচ্ছা, এরপরে দেখেন বায়ু একটি মিশ্রণ, এই যে কয়েকটা ইয়ে আছে, বায়ু একটি মিশ্রণ, কারণ হচ্ছে কি বলেন? কারণ বায়ুর মধ্যে কি কি আছে বলেন? বায়ু একটি মিশ্রণ কারণ হচ্ছে বায়ুর মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো মৌল নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে। আবার এই দেখেন এই ধাতুর সংজ্ঞা বলতেছে অনেকগুলা মৌল আছে, অনেকগুলা মৌলিক পদার্থ আছে, যে মৌলগুলা চকচকে, আঘাত করলে ঝনঝন শব্দ করে, তাপ এবং বিদ্যুৎও পরিবহন করে, তাদেরকে বলা হয় ধাতু। আর অধাতু কি? যারা বিদ্যুৎ কুপরিবাহী, হালকা, ভঙ্গুর, চকচকে না, আঘাত করলে ধপধপ শব্দ হয় বা শব্দ হয়ই না, এরকম পদার্থকে অধাতু বলে। এরকম পদার্থকে কি বলা হয়? অধাতু বলা হয়। এগুলো হচ্ছে হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, ক্লোরিন, ফ্লোরিন ইত্যাদি। আচ্ছা, সব এগুলো হলো তথ্য। দেখেন এই তথ্যগুলো আমি বলছি, তথ্যগুলো কিন্তু আমি বোঝানোর কিছু নাই, এগুলো আপনাদের মতো ধীরে ধীরে পড়লেই বুঝতে পারবেন বা এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? সবচেয়ে ভারী পদার্থ মার্কারি, তারপরে প্রকৃতিতে প্রাপ্ত কঠিন পদার্থ হীরা। এরপরে নিচের দেখেন কোনটা, এবার উত্তর গুলা দেন, এগুলো উত্তর দেন বলেন। এই আপনারা আছেন না ঘুমায় গেছেন? পড়া বোরিং লাগলে বলবেন যে স্যার বোরিং লাগতেছে, না বুঝলেও বলবেন। উত্তর দেন, সবাই দেন। হ্যাঁ, যে পদার্থ, আমি তো বলছি যে আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করলে উত্তর দিতে পারবেন, প্রত্যেকটা জিনিসের উত্তর দিতে পারবেন। এই বাষ্পীভবন না,
এটা ঊর্ধ্বপাতন হবে। একজন বাষ্পীভবন বলছে ঊর্ধ্বপাতন হবে, আমি বলছি যে পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে কি বলা হয়? ঊর্ধ্বপাতন বলা হয়। কঠিন, নর্মালি যে কোনো পদার্থ তাপ দিলে তরলে পরিণত হবে, তরলে পরিণত না হয়ে তরলে পরিণত না হয়ে সরাসরি কি হয় বলেন? গ্যাস হয়ে যায়, সেটাই হচ্ছে ঊর্ধ্বপাতন। নিচের কোন পদার্থ ঊর্ধ্বপাতিত হয় না? মনে আছে ওর মধ্যে কি কি ছিল? ওই কয়টা পদার্থের মধ্যে কি কি ছিল? আয়োডিন ছিল, নিষাদলও ছিল, বেনজয়িক অ্যাসিডও ছিল, কিন্তু বেনজিন ছিল না। তাহলে এটার উত্তর উদ্যোপাদিত হয় না কে? উদ্যোপাদিত হয় না হচ্ছে বেনজিন। বেনজিন। আচ্ছা, এইটা এইবার এইবার বলেন, এটার উত্তর আপনারা দিবেন, এটার উত্তর আপনারা দিবেন। নিচের কোন উত্তরটি সঠিক? বায়ু একটি যৌগিক পদার্থ, বায়ু একটি অক্সিজেন এবং নাইট্রোজেন কি বোঝায়? বায়ু একটি মৌলিক পদার্থ, না বায়ু একটি মিশ্র পদার্থ? আমি তো বলছি মিশ্রণ কাকে বলে। অনেকেই পারছে, এবং আমি মনে হয় সবাই পারার কথা। এই কোশ্চেনটা ভালো করে দেখেন। এরপরে এখানে কিছু বোঝার আছে, এখানে কিছু বোঝার আছে। প্রাথমিক শিক্ষক ড্যাফোডিল 2012। বস্তু বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলা হয়? সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা, হ্যাঁ, পরমাণু বলে। অনেকেই লিখছে, আমরা একটু আগে যাব, আগে গেলেই বুঝতে পারবো, আগে গেলেই বুঝতে পারবো। কোশ্চেনটা দিয়ে দেখলাম আপনারা যারা না বুঝতেছেন, না পারতেছেন, তারা হতাশ হবেন না, কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। এই যে এখানে বলা আছে, সংজ্ঞায় বলে দিছে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে অ্যাটম বা পরমাণু বলে। ঠিক আছে, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ক্ষুদ্রতম কণা, তাকে অণু বলা হয়। তাকে কি বলা হয়? অণু বলা হয়। যেমন H2O একটা অণু, পানির অণু। এ যদি মৌলিক বা যৌগিক পদার্থ দিয়ে গঠিত, এর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইলে, পানি যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে আগে এই হাইড্রোজেন এবং অক্সিজেনে ভাগ ভাগ হয়ে যেতে হয়। এটা অক্সিজেনে, আচ্ছা O2 না দিই, আচ্ছা, ও হবে আর প্লাস ও এইচ হবে, এইভাবে ভাগ হয়ে তারপরে সে ভাগ হয়ে তারপরে সে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এই সংজ্ঞা থেকেও অ্যাটমের জিনিসটা বোঝা গেছে। এবার এইটা একটু দেখেন, এটা বুঝতে পারেন কিনা, এটা একটু সবাই দেখেন। এখন হলো বোঝার জিনিস যে একটা বস্তুর পরমাণু কি দিয়ে গঠিত। দেখতে পারতেছেন ভিতরে একটা জিনিস আছে, বাইরে দিয়ে কয়েকটা বল ঘোরাঘুরি করতেছে, কয়েকটা বল কি করতেছে? ঘোরাঘুরি করতেছে। এটা হলো অক্সিজেন পরমাণুর গঠন। আমি এটা একটু বন্ধ করব, বন্ধ করার পরে আপনাদের সাথে কিছু কথা বলবো। এই যে ভিতরে দেখেন, ভিতরে কি দুই কালারের বল না? দুই কালারের বল। এই এক ভিতরে থাকে হলো প্রোটন, পিতে হলো প্রোটন, প্রোটন। আচ্ছা, প্লাস আর একটা কালারের বল আছে, সেটা হলো নিউট্রন। আচ্ছা, এগুলাকে ছোট হাতের এন, এটা হলো ছোট হাতের পি দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে বাইরে কেন্দ্র করে যে ভবঘুরের মতো ঘুরতেছে, এগুলো হচ্ছে ইলেকট্রন। একটু ভালো করে বুঝেন, এখন কেউ লেখালেখি বাদ দেন, এগুলোকে ছোট হাতের ই দ্বারা প্রকাশ করা হয়। এটা বুঝলে বাকি ক্লাস শেষ, তাই না? এগুলোকে ই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এরা হচ্ছে ইলেকট্রন। এই প্রোটন পি দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পরমাণুর কেন্দ্রে কি কি থাকে? এই এন প্লাস পি থাকে। কি থাকে? এন প্লাস পি থাকে। পি এর চার্জ, এই প্রোটনের চার্জ হলো পজিটিভ প্লাস, আর এন এর চার্জ হলো জিরো, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, মানে নেগেটিভ। তাহলে যতগুলা ইলেকট্রন বাইরে থাকে, ঠিক ততগুলা প্রোটন কেন্দ্রের মধ্যে থাকে, যার ফলে এই পরমাণুর কোনো চার্জ থাকে না। কি থাকে না? চার্জ থাকে না, কারণ এর একটা মাইনাস এর একটা প্লাসকে কেটে দেয়। এখানে কয়টা ইলেকট্রন আছে দেখি? 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ বাইরে 8টা ইলেকট্রন আছে। তাহলে এখানে প্রোটনও থাকবে 8টা। তাহলে এই 8টা মাইনাস এই 8টা প্লাসকে কেটে দিবে, নিউট্রাল করে দিবে, নিউট্রাল করে দিবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে পরমাণুর কেন্দ্রে থাকে নিউট্রন প্লাস প্রোটন। পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউট্রন প্লাস প্রোটন। নিউটনের কোনো চার্জ নাই, জিরো।
প্রোটনের চার্জ প্লাস ইলেকট্রনের চার্জ মাইনাস, পরমাণুটা এইভাবেই গঠিত। এছাড়াও আরো অনেক ধরনের কণা থাকে, নিউট্রিনো পজিট্রনো হ্যান ত্যান অনেক কিছু থাকে, সেগুলা কি স্থায়ী না, অস্থায়ী, সব পরমাণুতে থাকে না। তাহলে পরমাণুর মধ্যে স্থায়ী কণিকা কয়টা? স্থায়ী কণিকা কয়টা বলেন? স্থায়ী কণিকা তিনটা, ই, পি, এন, মানে ইলেকট্রন নিউট্রন প্রোটন। এরা সব পরমাণুতে সব সময় থাকে। কেন্দ্রে যতগুলা প্রোটন থাকবে, বাইরে ততগুলা ইলেকট্রন ঘোরাঘুরি করবে নর্মাল অবস্থায়। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এটা উল্টে যাবে, সেটা আমরা না পড়ি, আমরা আগে এটা পর্যন্ত জানি। তাহলে এটা বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, এরপরে আরেকটু আগাইলে এই চিত্রটা আপনারা মনে রাখবেন। এই যে আমি যা যা লিখছি এটা আপনাদের মাথায় ঢুকায় রাখবেন। পরমাণুর মডেল, পরমাণু কিভাবে গঠিত, এটা কি সবাই বুঝতে পারছেন কিনা? কারণ এটার উপর ভিত্তি করে আগামী প্রায় 20টা লেকচার বুঝতে হবে, 20টা লেকচার বুঝতে হবে, এইটা যদি মাথায় রাখতে হবে। ওকে, আগালাম তাহলে, মুছে দিলাম। এই ছবিটা মাথার মধ্যে ধরে রাখেন। আবার একটু দেখা নেই। এই যে দেখেন, পরমাণু এইভাবে গঠিত, পরমাণু এইভাবে গঠিত। বাইরে ইলেকট্রন গুলা ঘোরাঘুরি করে, সেগুলো নেগেটিভ চার্জ। ভিতরে আছে প্রোটন আর নিউট্রন, দুই কালারের বল দেখতেছেন, সেগুলার একটার চার্জ প্লাস আর একটার প্লাস জিরো। ভিতরে যতগুলা প্লাস চার্জ থাকে, বাইরে ততগুলা মাইনাস চার্জ থাকে, সোজা কথা। অর্থাৎ প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান, পি সমান সমান ই। আচ্ছা, এই যে দেখেন, এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা রাইন 2013, এখানে চলে আসছে পরমাণু চার্জ নিরপেক্ষ কেন, তার কারণ কি? এটার উত্তর আপনারাই দিবেন না আমি দেব? পরীক্ষা তো আপনারা দিবেন। আমি একটু সরে দাঁড়াই, হ্যাঁ, আমাকে ক্যামেরায় না দেখা গেলে আবার বকা দিয়েন না। কিছুক্ষণ আগেই বলছি এটার উত্তর আপনারা দিবেন, আমি দেব না। কেন সমান থাকে ছবি সহ দেখায় দিছি। কারণ হচ্ছে, ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকে বলছি। ভিতরে যতগুলা প্লাস থাকে, বাইরে ততগুলা মাইনাস থাকে, একজন 2 নাম্বার বলছিল, উনি একটু ঠিক করে নিয়েন ব্যাপারটা। এই যে আবার দেখাই, এই যে বাইরে যতগুলা ইলেকট্রন ঘুরঘুর করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, সবগুলার চার্জ হলো নেগেটিভ। আর ভিতরে থাকে প্রোটন, সেই প্রোটন মানে পি, তার নাম হচ্ছে প্রোটন, সে হলো পজিটিভ। তাহলে যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলো প্রোটন থাকবে। এখানে ইলেকট্রন আছে 8টা, প্রোটনও আছে 8টা, এখানে ছোট্ট করে লেখা আছে ইলেকট্রন 8টা, প্রোটনও 8টা। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তাহলে এটা উত্তর হবে গ। একটি অ্যাটমে বা পরমাণুতে কণিকার সংখ্যা কয়টা বলেন? মৌলিক কণিকা কয়টা আছে এটা বলেন। আমি বলছি আমি পড়াবো, ছবি দেখাবো, আমি পড়বেন আপনারা, উত্তর আপনাদের দিতে হবে। ক নম্বর উত্তর হবে। অনেকেই বলতেছে, আমি কিছুক্ষণ আগেই দেখাইছি একটা মানে স্থায়ী কণিকা থাকে, আরো অনেক কণা থাকে, সেগুলো বাদ দিলাম, ওগুলো সব জায়গায় থাকে না, এইটুকু বুঝলেই হবে। তাহলে আপনারা একটু, এবার আপনারা একটু বলেন যে এই যে বিজ্ঞান নিয়ে, আচ্ছা ভুলে গেছিল, আচ্ছা যাক সমস্যা নাই, ভুলে গেলে ভালো, বুঝলেই হয়েছে, আপনারা ব্যাপারটা বুঝলেই হয়েছে। বিজ্ঞান নিয়ে যদি কারোর ভয় থাকতো বা ভয়ে থাকতেন এমন পাবলিক এখানে আছেন, তারা একটু বলেন যে এই যে আমি এতক্ষণ ক্লাস করলাম, প্রায় অর্ধেক লেকচার পড়ে শেষ করছি, এখানে কঠিন জিনিসটা কোথায় আছে আমাকে একটু বলেন। কারো কি বুঝতে সমস্যা হইতেছে? একজন পার্সন বলেন যে আমার আমার বুঝতে সমস্যা হয়েছে, আমি বুঝি নাই। আচ্ছা, না ভালো পড়াচ্ছি এটা, এটা তো, এটা বাদ দেন, আমার কথা আপনারা বুঝতে পারতেছেন কিনা, বুঝার কোনো প্রবলেম আছে কিনা। বুঝার যদি প্রবলেম না থাকে তাহলে আমরা বিজ্ঞানকে ভয় পাই কেন, বা আমাদের বুঝতে প্রবলেমটা কোথায়? আচ্ছা, প্রবলেম হচ্ছে না, ভেরি গুড, বুঝতেছি। আচ্ছা, অনেকেই বলতেছে ইনশাল্লাহ বুঝতে পারছি, ভেরি গুড, ভেরি গুড। তাহলে প্রবলেমটা আমাদের দুই জায়গায়। একটা হলো যে মেন্টরের প্রবলেম, টিচার ঠিক মতো বুঝাইতে পারছে না, যার ফলে আমাদের কাছে বিজ্ঞান কঠিন লাগছে। আচ্ছা, সেকেন্ড প্রবলেমটা কি? সেকেন্ড প্রবলেম হচ্ছে স্টুডেন্টের প্রবলেম। এই যে সেকেন্ড প্রবলেমে একজন বলছে, সঞ্চিতা রানী সরকার, পরে মনে থাকে না, কারণ আপনি পড়েন না। আমি যথেষ্ট গুলায় দিই আপনাকে, আপনি যদি না পড়েন, প্র্যাকটিস না করেন, মনে থাকবে না, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক, আপনি যতই আমি পড়াই না কেন, যতই আমি বুঝাই না কেন, আপনি যদি না বুঝতে চান তাহলে আপনাকে বোঝানোর ক্ষমতা পৃথিবীর কারোরই নাই। তাহলে প্রবলেমটা শুধু টিচারের না, সিস্টেমের না, প্রবলেমটা আমাদের, প্রবলেমটা আমাদের, কারণ আমরাও বুঝতে চাই না।
এখন চাকরির দরকার, তো টাকা পয়সার দরকার, এই জন্য খুব মনোযোগ দিতেছি। আর যখন আপনারা 9-10 ক্লাস মানে যুবক ছিলেন, তখন আর এত মনোযোগ আসতো না, তখন পাশের মেয়ে বা ছেলের সাথে আড্ডা গল্প ক্লাসে সময় নষ্ট করতেন, এই জন্য বুঝতে কঠিন হতো। তখন দোষ দোষ হইতো টিচারদের, টিচাররা ভালোই পড়ায়, আমরা চেষ্টা করি না তাই বুঝি না। হ্যাঁ, এখন আপনাদেরও মনোযোগ বাড়ছে, বোথ সাইডে প্রবলেম আছে, এক সাইডে ব্লেম করে লাভ নাই। হ্যাঁ, আচ্ছা 3টি। হ্যাঁ, আমাদের পড়ার কিছু প্রবলেম ছিল, এই ডিজিটাল বোর্ডটা না থাকলে আমি তো আপনাকে পরমাণু এত সুন্দর করে দেখাইতে পারতাম না, আমি হয়তো আঁকায় আঁকায় দেখাইতে পারতাম। তো কিছু সিস্টেম প্রবলেমও ছিল, মানে সীমাবদ্ধতা অনেক কিছুই ছিল। তো আমরা ওগুলা নিয়ে আলাপ না করি, আমরা এখন আগে যাই, আমরা যেটা আমাদের আছে সেটা। এই দেখেন এখানে কয়েকটা কথা বলা আছে, এত কথা কি আমার বলার দরকার আছে? এই ছবিটা দেখার পরে এত কথা কি বলার দরকার আছে? আমি বলছি সূক্ষ্ম কণিকা দ্বারা গঠিত, তাদেরকে মৌলিক কণিকা বলে। এই যে লাইনকে লাইন লেখা আছে, এই লাইনকে লাইন লেখা কিন্তু ওই একটা ছবি, যেটাকে আমি আপনাকে বলছি আপনারা ফটো তুলে রাখেন, মাথার মধ্যে দিয়ে রাখেন আমার লেখা সহ, সেটা বললে এগুলো আর কিছুই পড়া লাগে না। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, বাইরে থাকে ইলেকট্রন। এগুলো কি আমার আর মানে এই লিখে লিখে বোঝানোর দরকার আছে? আপনারাই বলেন, এগুলো ওই একটা ছবির মধ্যেই সব। আচ্ছা, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মুখস্থ পড়া। ইলেকট্রনের ভর কত, তারপরে প্রোটনের ভর কত, এগুলো তো আমার বিজ্ঞানীরা ম্যাপে রাখছে, এগুলো তো আর বোঝানোর কিছু নাই, ম্যাপে রাখছে, এটা আপনার মনে রাখতে হবে। আচ্ছা, যেসব কণিকা, এই যে আবার আমি বলছি যে মৌলিক কণিকা, আবার আরো কথা বলছে, আরো ভিতরে গেছে, যেসব কণিকা পরমাণুর মধ্যে সব সময় থাকে না, মাঝে মাঝে থাকে, সেগুলোকে অস্থায়ী কণিকা বলে। যেমন এই যে পজিট্রন, মেসন, নিউট্রিনো, ওই ইলেকট্রন নিউট্রন প্রোটন যেরকম, এরকমই এরা, কিন্তু এরা সব সময় থাকে না। এই জন্য আমি বলছিলাম যে 3টাই কণা, মৌলিক কণিকা 3টাই। আরো ডিপে গেলে আরো কয়টা পাবো। আচ্ছা, পরমাণুর সংখ্যা আবিষ্কার করছে মোসলে। পরমাণুর সংখ্যা কাকে বলে? একটা ইলেকট্রনের মধ্যে, একটা পরমাণুর মধ্যে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, একটা পরমাণুর মধ্যে যতগুলা প্রোটন থাকে বা ইলেকট্রন থাকে, কারণ এই দুইটা সমান, প্রোটন আর ইলেকট্রন নরমালি সমান হয়। নরমালি প্রোটন আর ইলেকট্রন কি হয়? সমান হয়। তো একটা পরমাণুতে যতগুলা প্রোটন থাকে সেটা হলো তার পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। আবার আরেকটা আছে ভর সংখ্যা, ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যাটাও পরে দিই, কিছুক্ষণ পরে এটা লাগবে। ভর সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড, জেড মানে হচ্ছে পি প্লাস এন। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রে, এই যে এই ছবিতে আবার ফিরে যাই, কেন্দ্রে যতগুলা, কেন্দ্রে, এই যে এই ছবিতে আবার ফিরে যাই, কেন্দ্রে যতগুলা, এই যে কেন্দ্রের মধ্যে দেখতেছেন না বল, এই বলগুলা কয়টা আছে? নিউট্রন। কয়টা আছে? প্রোটন। যতগুলা নিউট্রন আর প্রোটন থাকে সেগুলোর যোগফল কি? এই যেমন এই অ্যাটমের মধ্যে 8টা প্রোটন আছে আর 8টা নিউট্রন আছে, তাহলে দুইটা যোগ করলে কত হয়? 16 হয়। দুইটা যোগ করলে কত হয়? 16 হয়। এটা একটা অক্সিজেন পরমাণু, তার পারমাণবিক সংখ্যা কত? প্রোটন সংখ্যার সমান, মানে 8। পারমাণবিক সংখ্যা 8। আর আর কি বলেন? পারমাণবিক সংখ্যা 8। আর পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, সরি, আর ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। আর ভর সংখ্যা কত? নিউট্রন আর প্রোটনের যোগফল 16। নিউট্রন আর প্রোটনের যোগফল কত? 16। এখানে 8টা নিউট্রন আছে, 8টা প্রোটন আছে, দেখা যাচ্ছে না কিন্তু 8টা 8টা আছে। এটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা বোঝা যাচ্ছে? আচ্ছা, বোঝা যাওয়ারই কথা, এটা না বোঝার কিছু নাই। আচ্ছা, এই যে এইবার এই ছবিটা দেখেন, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখেন। এই এ মানে হচ্ছে মাস নাম্বার, দেখেন, আর জেড মানে হচ্ছে অ্যাটমিক সংখ্যা। তো আমি বলছি যে জেড অ্যাটমিক সংখ্যা মানে হলো প্রোটন সংখ্যার সমান। তাহলে একটা জায়গায় প্রোটন সংখ্যা যতগুলা থাকবে, ইলেকট্রন সংখ্যাও ততগুলা থাকবে। আর এই এ সমান সমান হচ্ছে পি প্লাস এন, মানে হচ্ছে জেড প্লাস এন, বা প্রোটন এবং নিউট্রনের সংখ্যাকে, এই দেখেন লিথিয়াম, এটা কিন্তু এটা বুঝেন। এই আপনারা কি আছেন? অনেকক্ষণ হলি কত নড়াচড়া নাই, আছেন? বুঝতেছেন ব্যাপারটা? না বুঝলে বলবেন, কিন্তু বুঝেন ব্যাপারটা। দেখেন এই লিথিয়াম, এই মৌলটার নাম হলো লিথিয়াম। আচ্ছা, এর মধ্যে কি কি আছে দেখেন, উপরে 7 লেখা আছে। উপরে 7 লেখা আছে মানে এটা এর মান। এ মানে হচ্ছে মাস সংখ্যা। মানে কি মাস সংখ্যা? মানে কি বলেন? ভর সংখ্যা। তাহলে এটার ভর সংখ্যা হচ্ছে 7, দেখেন এখানে বলা আছে। আর এই জায়গায়
3 দেওয়া আছে, মানে হচ্ছে জেড। জেড মানে কি? প্রোটন সংখ্যা। তাহলে 3টা প্রোটন আছে, আবার 3টা ইলেকট্রনও আছে। তাহলে এই লিথিয়াম যে যৌগটা, তার মধ্যে 3টা ইলেকট্রন আছে, 3টা প্রোটন আছে, আর তার ভর সংখ্যা হলো 7। তার মানে প্রোটন এবং নিউটনের যোগফল 7। তাহলে পি প্লাস এন সমান সমান 7। তাহলে এন কয়টা বলেন তো? এন কয়টা আপনারা একটু বলেন তো? 7 মাইনাস 3 হবে না? তার মানে এটা হলো 4। অর্থাৎ এই লিথিয়াম, এই হ্যাঁ, এই লিথিয়াম, এই লিথিয়ামের মধ্যে 3টা প্রোটন আছে, 3টা ইলেকট্রন আছে, আর কি আছে বলেন? 4টা নিউট্রন আছে। 4টা নিউট্রন আছে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? এইটা কিন্তু মানে 9-10-এর এটা মানে খুব ভালো রকমের বেসিক। এটা বুঝতে পারলে কিন্তু মনে করেন বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে গেছেন সবাই, মানে 9-10-এর বিজ্ঞান পড়া শেষ। আমি একটু এটা মুছে দিই। এরপরে দেখেন এই জিনিসটার মধ্যে, দেখেন এই যে লিথিয়াম, এই দেখেন 1টা 2টা 3টা, এই 3টা কি ইলেকট্রন আছে না? 3টা ইলেকট্রন চতুর্থ সাইড দিয়ে ঘুরতেছে। এটা ওরা গোল গোল ঘুরতেছিল, এটা একটু এলোমেলো ঘুরতেছে। প্র্যাকটিক্যালি এরকম এলোমেলো ঘটে, ওটা ভুলে যান। মনে করেন এটা কেন্দ্র, কেন্দ্রের চতুর্থ সাইড দিয়ে এইভাবে ঘুরতেছে 3টা। আবার এই দেখেন লাল গুলা হলো প্রোটন। এই যে লাল গুলা কি? প্রোটন। কয়টা প্রোটন আছে বলেন তো? 3টা প্রোটন আছে। 3টা প্রোটন আছে। আর এই যে হলুদ গুলা, সরি কমলা গুলা হচ্ছে নিউট্রন। নিউট্রন আছে 4টা, এই যে এখানে। তাহলে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এগুলো কি আর বোঝানোর কিছু আছে? এগুলা বোঝানোর যদি না থাকে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ এরপরে আইসোটোপ, আইসোটোন, আইসোবার এগুলো বুঝাইতে এই বেসিকটা লাগবে। আইসোবার, আইসোটোন, আইসোটোপ এগুলো নিয়ে আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে, অনেকেই কনফিউজড হয়ে যান, অনেকেই বুঝেন না। এই জিনিসটা বুঝলে ওইটা হলো পানির মতো ক্লিয়ার হবে। এটা বুঝছেন কিনা বলেন? যারা না বুঝছেন তারা বলেন যে বুঝি নাই। আমি একটু আগায় যাই, হ্যাঁ? ওকে, এইবার আসি। আচ্ছা, এটা তো আমরা জানি, এটা আমরা পড়া শেষ। এই পারমাণবিক ভর বা ওজনের ধারণার প্রবর্তক কে বলেন? এটা হলো একটা তথ্যমূলক প্রশ্ন, কিছুক্ষণ আগেই ছিল। জন ডাল্টন। এটা তথ্যমূলক কোশ্চেন, এটা বোঝার কিছু নাই। সবচেয়ে হালকা মৌল কোনটা? এখানে হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। এটা হলো, এগুলো জানার জিনিস। এগুলা এগুলা কিন্তু এত, এটা হলো 3। রেডিয়ামের আরো বেশি, ব্রোমিনের কত জানি না, মনে নাই, 19 না 17 কত জন। তাহলে এখানে সবচেয়ে পাতলা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন আবার আর এক ভাবে বলা যায়, হাইড্রোজেন একটা গ্যাস। হাইড্রোজেন গ্যাস। লিথিয়াম একটা পদার্থ, তরল পদার্থ, কঠিন পদার্থ, এটাও কঠিন পদার্থ। ব্রোমিন তরল বা কঠিন। তাহলে এটা গ্যাস, মানে এটা গ্যাস হইতে পারে। তাহলে ওর হচ্ছে হালকা মৌল, হাইড্রোজেন হচ্ছে হালকা মৌল। এটা সব সময় আসে, কথায় কথায় আসে, এই জন্য দিছে। আচ্ছা, ভারী পানির সংকেত কি? এই ভারী পানির সংকেত আমি পরে পড়াবো। আগে আমি পানির সংকেত কি সেটা জানি। H2O, এটা হলো পানির সংকেত। তার সাথে একটা ভারী লাগানো আছে, তো এই ভারীটা আমি পরে বুঝবো, একটু পরে বুঝবো। এখানে বোঝার দরকার নেই, এটা মাথায় রাখেন, এটা পরে বুঝবো। পানির সংকেত বুঝলে বাকিটা আমরা পরে বুঝবো। প্রোটনের, প্রোটনের কি আছে বলেন? এই এই জায়গার মধ্যে উত্তর কোনটা বলেন? প্রোটনের চার্জ কি? নেগেটিভ পজিটিভ দুইটাই আছে। অনেকেই D2O উত্তর দিছে, আপনারা না বুঝে উত্তর দিছেন, হয়তো পড়ছেন তাই জানেন। কেন D2O এটা কিছুক্ষণ পরে বুঝবেন। হ্যাঁ, এটা পজিটিভ। ও, সায়েন্সের স্টুডেন্ট হলে বুঝতেও পারেন। এত পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? এই দেখেন চলে আসছে ডালিয়া, 2012 সালে চলে আসছে। আচ্ছা, নিউটনের আবিষ্কার করেন বিজ্ঞানী চ্যাডউইক। এটা পড়ার কিছু নাই, এটা মনে রাখার। হাইড্রোজেন পরমাণুতে কোনটি নাই? হাইড্রোজেন পরমাণুতে কোনটি নাই? হাইড্রোজেনের ভর সংখ্যা 1। হাইড্রোজেনের ভর সংখ্যা 1 মানে কি? কোন একটা জিনিসের ভর সংখ্যা 1 হওয়া মানে কি? আমরা জানি ভর মানে হচ্ছে এ। তো এ মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। তো কোন একটা বস্তুর ভর সংখ্যা 1 হওয়া মানে কি? হয় এইটা 0 হবে, না হয় এইটা 0 হবে, না হলে তো 1 হবে না। একটা প্রোটন সব জায়গায় থাকবেই, প্রোটন কোনো সময় 0 হবে না। নিউটনের সংখ্যা যদি 0 হয়, তাহলে তার ভর সংখ্যা 0 হবে। প্রোটন ছাড়া কখনো কোনো বস্তু তৈরি হবে না, ইলেকট্রন ছাড়া হবে না। নিউট্রন নাও থাকতে পারে, নিউট্রন নাও থাকতে পারে। তাহলে হাইড্রোজেনের ভর যদি 1 হয়, হাইড্রোজেনের ভর 1, এটা মনে রাখেন। তাহলে তার মধ্যে একটা প্রোটন অবশ্যই থাকবে। একটা প্রোটন যদি থাকে মানে নিউক্লিয়াসে অবশ্যই নিউট্রন নাই। অবশ্যই কোনটা নাই?
নিউট্রন নাই, সেজন্য তো তার ভর সংখ্যা 1। একটা হাফ নিউটনও যদি থাকতো তাও তো তার ভর সংখ্যা 1.5 হয়ে যেত। এরপরে ধাতু এবং অধাতু, এটা অলরেডি আমি আপনাদেরকে পড়াইছি এবং বুঝাইছি। ধাতু এবং অধাতু এটা আমি অলরেডি আপনাদেরকে পড়াইছি এবং বুঝাইছি। যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে, ক্যাটায়ন উৎপাদন করে, এত কিছু বোঝার দরকার নেই। যেগুলা বিদ্যুৎ পরিবাহী, আঘাত করলে চঞ্চন শব্দ করে, চকচকে, এগুলো হচ্ছে ধাতু। আর এগুলো উত্তম তড়িৎ পরিবহন করে। কেন পরিবহন করে সেটা পরে পড়বো, পরে বুঝবো। যদি বুঝার হয় বুঝবো, না হলে দরকার নেই। কারণ এটা আলাদা একটা থিওরি, এটা একটা আলাদা থিওরি। এত কিছু জানার দরকার নাই, কারণ প্রাইমারিতে এত গভীর থেকে কোশ্চেন হয় না। যেটা হয় না সেটা আমি আপাতত সময় নষ্ট করব না, কারণ হচ্ছে আপনাদের এই ব্যাচের মেইন উদ্দেশ্য হচ্ছে প্রাইমারি চাকরি। আর আমি আপনাদেরকে চেষ্টা করব যে প্রাইমারি চাকরিতে যে আসে এরকম জিনিসই পড়াইতে। আর আজকের ক্লাসে আমি যেগুলো পড়াইতেছি এই এই টপিকস রিলেটেড, এর বাইরে কিছু আসার কথা না। আপনাদের কাজ হচ্ছে এগুলো পড়া, এবং আপনাদের কাজ হচ্ছে প্রচুর পরিমাণ কোশ্চেন সলভ করা, আর কিছু না। কোশ্চেন সলভ করা, বুঝে বুঝে পড়া, ব্যাখ্যা সহ কোশ্চেন সলভ করা। বাকি উত্তরগুলো কেন হলো না, এটা হইলো এটা তো আমি জানি, কিন্তু বাকিগুলো কেন হলো না এটাও জানতে হবে। তাহলেই আপনার প্রিপারেশন 100% পারফেক্ট হবে। গোল্ড কিভাবে বিদ্যুৎ পরিবাহী? গোল্ড কিভাবে বিদ্যুৎ পরিবাহী? গোল্ডের মধ্যে দিয়ে তামা যেরকম, তামার তার যেরকম বিদ্যুৎ যায়, এরকম গোল্ডের মধ্যে দিয়েও বিদ্যুৎ যায়। গোল্ড একটা ধাতু, এবং মজার বিষয় হচ্ছে গোল্ডের পরিবহন ক্ষমতা তামার চেয়ে বেশি। এই কারণে কম্পিউটারের যত সিপিইউ আছে, মোবাইলের যত সিপিইউ আছে, এই সিপিইউ এর মধ্যে মানে প্রসেসর, মানে মাইক্রো প্রসেসর, ওই মাইক্রো প্রসেসরের মধ্যে যে কানেকশন গুলো সেগুলো গোল্ড দিয়ে বানানো হয়। ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে আপনি ভাঙা ভাঙা কম্পিউটারের সিপিইউ গুলা, ভাঙা কম্পিউটার সিপিইউ গুলা রিফ্যাব্রিশ করে মানুষ গোল্ড তৈরি করতেছে। ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন। এগুলো আমাদের আর কিছু না, এগুলো হচ্ছে আমাদের তথ্যমূলক কথা। ঝালাইয়ের কাজে অক্সিএসিটিলিন ব্যবহার করা হয়। উড়োজাহাজ বানানোর জন্য ডুরালুমিন ব্যবহার হয়। এটা অ্যালুমিনিয়ামের একটা কি, অ্যালুমিনিয়ামের একটা সংকর ধাতু, অ্যালুমিনিয়ামের একটা সংকর ধাতু। এটা অ্যালুমিনিয়াম ডুরালুমিন বানানো হয়। আচ্ছা, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আপনার জাস্ট তথ্যমূলক কোশ্চেন। আমি আবারও বলছি, এগুলো আপনারা পড়বেন। হালকা ধাতু হলো লিথিয়াম, সক্রিয় ধাতু পটাশিয়াম, মূল্যবান ধাতু প্লাটিনিয়াম, স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে তরল থাকে হচ্ছে পারদ। সবচেয়ে ভারী তরল পদার্থ পারদ, গলনাঙ্ক সবচেয়ে কম হচ্ছে পারদ। পারদের গলনাঙ্ক কম বলেই তো ওই ধাতু তরল অবস্থায় থাকে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লোহা, প্রাকৃতিক সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম। এগুলো জাস্ট পড়া। যে পদার্থের উপর আঘাত করলে শব্দ হয় না সেটা হলো অ্যান্টিমনি। তারপরে আরো কি সবচেয়ে দ্রুত ক্ষয় হয় জিঙ্ক। পানিতে ভাসে, পানিতে ভাসে হচ্ছে সোডিয়াম। এগুলো তথ্য, আর কিছু না। আচ্ছা, এই যে ঘড়ির চেইন রূপার মতো উজ্জ্বল দেখায়, কারণ লোহার উপর দিয়ে ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়। প্রলেপ দেওয়া হয় রং করার মতো, আমরা যেরকম বিভিন্ন কিছু রং করি, ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়। এটা ইলেকট্রোলাইসিস পদ্ধতি বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে এই প্রলেপটা দেওয়া হয়। সোডিয়াম ধাতুকে পোড়ালে উজ্জ্বল হলুদ শিখা হয়। বৈদ্যুতিক ইস্ত্রি বা হিটারে নাইক্রোম নামের ধাতু ইউজ করা হয়। এইটা দিয়ে মেইনলি ওই কয়েলটা বানায়। বৈদ্যুতিক হিটারের মধ্যে এরকম কয়েল থাকে না, পেছনো পেছনো কয়েল থাকে, যেটাতে ইলেকট্রিক তার লাগায় দিলে লাল হয়ে যায়। এটা নাইক্রোম দিয়ে বানানো হয়। নাইক্রোম কার্বনের একটা সংকর ধাতু। কপার, এই যে বিভিন্ন ধরনের ধাতু, কতিপয় সংকর ধাতু, অর্থাৎ একটা ধাতু আর একটা ধাতুর বৈশিষ্ট্য অন্যরকম। যেমন কপারটা এত শক্ত না, কিন্তু কপার বা ব্রোঞ্জ বা কাঁসা বা পিতল এগুলো কিন্তু খুব শক্ত হয়। একটা ধাতুর সাথে আরেকটা ধাতু একটা নির্দিষ্ট অনুপাতে মিশাইলে মিশাইলে এরা কি হয় বলেন তো, অন্যরকম শক্তিশালী একটা পদার্থ তৈরি হয়। এই এই জিনিসকে বলা হয় সংকর ধাতু। বা এই সংকর ধাতুগুলা দিয়ে আমরা আমাদের কাজের জন্য বিভিন্ন কিছু তৈরি করি। আমরা একটু আগে যাই, আগে গেলে আরো ভালো বুঝতে পারবো। এই দেখেন, ব্রোঞ্জ বা কাঁসা, এই কপারের মধ্যে, কপারের সাথে 75 থেকে 90%, আর টিন যদি 20 থেকে 25% মিশানো যায়, তাহলে একটা শক্তিশালী শক্তিশালী একটা মানে পদার্থ তৈরি হয়। যৌগিক পদার্থ বা মিশ্র পদার্থ, সেটার নাম হচ্ছে ব্রোঞ্জ বা কাঁসা। এটা মিশ্র পদার্থ, যৌগিক পদার্থ না, কারণ এর বৈশিষ্ট্য চেঞ্জ হয় না। এই যে জিঙ্ক মিশাইলে, কপার আর জিঙ্ক মিশাইলে এটা ব্রাস বা পিতল হয়। জার্মান সিলভার হয় এটা দিয়ে। দেখেন, কপার 35%, জিঙ্ক 30 বা 35%, নিকেল। ডুরালিন তৈরি হয় অ্যালুমিনিয়াম 95%, 4% হচ্ছে ম্যাঙ্গানিজ, 4% হচ্ছে ম্যাঙ্গানিজ।
সরি কপার আর 0.5% ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম 0.5%। এই ডুরালেমিনটা হচ্ছে হালকা, এটা খুবই হালকা এবং শক্তিশালী, শক্ত, অনেক শক্ত। এই জন্য এটা দিয়ে প্লেন বানানো হয়, এরোপ্লেন বানানো হয়। এরোপ্লেন উড়বে, এরোপ্লেন আকাশে উড়ে যাবে, তাহলে ওর তো বেশি ভারী হলে চলবে না, ওর কিন্তু হালকা হইতে হবে। ওর কি হইতে হবে? হালকা হইতে হবে। ও এই জন্য ডুরালুমিন দিয়া এই প্লেন গুলা বানায়। এই 2-3 জন করে চলে যাইতেছেন কেন, ঘটনা কি? হ্যাঁ, এগুলো হচ্ছে তথ্যমূলক কোশ্চেন, তাই না? পড়াশোনা ভালো লাগতেছে না? ভালো না লাগলে তো চাকরি পাবেন না। আর আমার পড়ানো ভালো না লাগলে অপশন আছে, স্যারদের বলবেন টিচার চেঞ্জ করে দিবে, কিন্তু পড়তে আপনাকে হবেই, চলে গেলে চলবে না। এগুলো হচ্ছে তথ্যমূলক কোশ্চেন, আমি আবারও বলতেছি, এগুলো তথ্য, এগুলো আপনাদের পড়তে হবে। এই রিলেটেড কোশ্চেন আসবে, সেগুলো বার 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 এগুলা সলিউশন করলে এই জিনিসগুলো মাথায় ঢুকে যাবে। এখানে আসলে পড়ার কিছু নাই। যেমন সবুজ কাঁচ তৈরি করা হয় ক্রোমিয়াম দিয়ে, এটা আপনাকে বোঝানোর কিছু নেই, এটা আপনার মনেই রাখতে হবে, তাই না? আচ্ছা, একজন, না আমি এমনি বলতেছি, নেট আমি জানি আপনারা অনেক কষ্ট করে, অনেক মানে প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই ক্লাস করে, অনেক কষ্ট হয় মোবাইলে যাদের ক্লাস করেন 6 ইঞ্চি স্ক্রিনে তাকায় থাকতে, খুব একটা ভালো লাগে না, এটা আমি জানি। আমি জাস্ট এমনি বলতেছি যে চলে যায় না, তাই না? আমি জানি আপনাদের অনেক সীমাবদ্ধতা আছে। যে চক দিয়ে লিখি সেটা হলো ক্যালসিয়াম কার্বনেট, বেকিং সোডা তৈরি করা হয় সোডিয়াম বাইকার্বনেট দিয়ে, বেকিং সোডা তৈরি করা হয় সোডিয়াম বাইকার্বনেট, যা পাউরুটি এবং প্রভৃতি তৈরিতে, ডাস্ট মেটালে থাকে কপার এবং অ্যালুমিনিয়াম। ফটোস্টেট মেশিনে সেলিনিয়াম নামের মেশিন একটা মানে পদার্থ ইউজ করা হয়, সেলিনিয়াম নামের একটা পদার্থ ইউজ করা হয়। এগুলো জাস্ট আপনার পড়তে হবে, পড়লেই বুঝতে পারবেন। এইবার এইবার আমরা একটু কোশ্চেন সলভ করি। কোশ্চেন সলভ করলেই পড়ার মজাটা বোঝা যায়। যে ইলেকট্রিক বাল্ব ফিলামেন্ট কি দিয়ে তৈরি করা হয়, দেখেন আয়রন একটা বস্তু, সেটাও ঠিক আছে। লেড মানে সীসা, এটা সাধারণ অবস্থায় তরল থাকে, তাহলে এই তরলে তো আর বাল্বের ফিলামেন্ট বানানো যাবে না, তাহলে তো গলে ছিঁড়ে যাবে, এটা বাদ। কার্বন একটা অধাতু, এটা ভালো বিদ্যুৎ পরিবহন করে না, তাহলে এটাও বাদ। আচ্ছা, আয়রন আর টাংস্টেন এইগুলোর মধ্যে একটা, দুইটাই ধাতু, বিদ্যুৎ পরিবহন করে, বাট আয়রনের চেয়ে সবচেয়ে শক্তিশালী ধাতু হলো টাংস্টেন। তাহলে যখন বিদ্যুৎ তৈরি হয়, ওই বাল্বগুলা, আগের দিনের বাল্বগুলা, ওগুলো একটু ধরে দেখেন কত গরম হয়। তার মানে এমন একটা বস্তু দিয়ে এটা বানাইতে হবে যেটা অনেক বেশি তাপমাত্রা সহ্য করতে পারবে, আর সেটা তাহলে অনেক শক্তিশালী ধাতু হইতে হবে। সেই ধাতুর নাম হচ্ছে কি? টাংস্টেন। টাংস্টেন লোহার চেয়ে শক্তি। এই যে প্রসেস অফ ইলিমিনেশন, একটা একটা করে বাদ দিলাম, এই যে লেড কে বাদ দিলাম, বললাম যে তরল, মানে এগুলো হলো প্রসেস অফ ইলিমিনেশন। কার্বনকে বাদ দিলাম, অধাতু, এগুলো হলো প্রসেস অফ ইলিমিনেশন, একটা একটা করে বাদ দিতেছি, এটা হলো প্রসেস অফ ইলিমিনেশন। আর প্রসেস অফ নলেজ তো বলছি কিছুক্ষণ আগে, পাওয়ার অফ নলেজ, সরি। এই যে এটা এইটা এইটা আসলে বুঝার কিছু নাই, এখানে প্রসেস অফ ইলিমিনেশন প্রয়োগ করলে হবে না, এখানে সরাসরি পাওয়ার অফ নলেজ দিতে হবে। এটা জানা থাকলে আপনি উত্তর দিতে পারবেন, না জানা থাকলে আপনি পারবেন না। এখানে কোনো টিচার এটা আপনাকে গুলে খাওয়াইতে পারবেন না, এখানে বুঝাইতেও পারবেন না, তাই না? বড়জোর টিচাররা এটা বলতে পারে যে আমরা যে যে ম্যাজিক ট্যাজিক দেখি, এই সেই দেখি, ওই যে পানির মধ্যে সোডিয়াম ধাতু দিয়ে দেয়, তখন এখান দিয়ে আগুন বের হয়, কারণ সোডিয়াম ধাতু পানির উপরে ভাসে। এগুলো বিভিন্ন কিছু আপনাকে বলতে পারবে, বিভিন্ন কিছু আপনাকে বলতে পারবে, তথ্য দিতে পারবে, কিন্তু আলটিমেটলি এই জিনিসটা আপনার মনে রাখতে হবে। গল্প অনেকই হবে, কিন্তু আসল কাজটা হবে না। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে, এটা একাধিকবার আমরা পড়ছি, একাধিকবার আমরা পড়ছি। হ্যাঁ, সাধারণ অবস্থায় তরল থাকে পারদ, এটা আমরা একাধিকবার পড়ছি এটা, এবং আমাদের আসছেও। আচ্ছা, সংকর ধাতু পিতলের উপাদান কি? পিতল কি দিয়ে বানায়? ব্রোঞ্জ বা কাঁসা, তারপরেই ছিল হচ্ছে তামা বা পিতল। সরি, হ্যাঁ পিতল। পিতল কি দিয়ে বানায়? তামা এবং দস্তা দিয়ে। হ্যাঁ, ওই যে তামার যে তিনটা ধাতু ছিল, তার দ্বিতীয় দ্বিতীয় নাম্বারটা ছিল যে তামা এবং দস্তা দিয়ে পিতল বানানো হয়। আচ্ছা,
নিম্নের কোনটি স্থিতিস্থাপকতা বেশি? এটা আমি একটু বাদ দিই, স্থিতিস্থাপকতাটা আগে বুঝতে হবে তো, এটা আমি বাদ দিই। এটা হচ্ছে ইস্পাত, এটা জাস্ট মনে রাখেন। হ্যাঁ, না রাবার না, রাবার না। এইটা এই জন্যই বললাম যে এটা বাদ দিই, কারণ স্থিতিস্থাপকতা আমার বুঝতে হবে, অন্য একটা চ্যাপ্টারে এটা বুঝবো, না বুঝলে অন্য একদিন বুঝাবো, কারণ আজকে অনেক কিছু পড়তে হবে। আচ্ছা, ফটোগ্রাফি প্লেটে সিলভার ব্রোমাইড থাকে, আসলে এইটা পড়ানোর কিছু নাই। সিলভার ব্রোমাইড থাকে, বড় জোর আপনাকে যদি কেউ পড়ায়, সে বলতে পারবে যে এইরকম ফটোগ্রাফি প্লেটের উপর সিলভার ব্রোমাইড এরকম ছিটানো থাকে, এখানে যখনই আলো পড়ে তখন সে রাসায়নিক বিক্রিয়া করে এটাকে শক্ত হয়ে যায়, নরম হয়ে যায়, সেখানে কালো স্পট পড়ে, আলো পাস হয়, এইভাবে নেগেটিভ বানানো হয়। এগুলো বিভিন্ন কিছু বলতে পারবে, কিন্তু আলটিমেটলি আপনার মনে রাখতে হবে যে সিলভার ব্রোমাইড থাকে, এটা মনে রাখার জিনিস। সর্বাপেক্ষা ভারী তরল কোনটা, এটা আমরা জানি পারদ, কারণ এটা আমরা একাধিকবার পড়ছি। লোহায় বেশি পরিমাণ কার্বন থাকে, সেটা হলো কাস্ট আয়রন বা পিগ আয়রন, এটা আমরা পড়ি নাই, এটা মনে রাখতে হবে আমাদের। এরপর ধাতব এবং অধাতব পদার্থ, ধাতব ধাতব পদার্থ তো পড়া শেষই, এখন অধাতব পদার্থ, অধাতব পদার্থও আমার পড়া শেষ। কারণ হচ্ছে যে আমি বলছি যে এটা তাপ অপরিবাহী, এটা আঘাত করলে ঝনঝন শব্দ হবে না, এইটা চকচকে হবে না। এই যে একজন হাত উঠাইছে, ওনার একটু ছাড়েন তো। এই যে আসসালামু সঞ্চিতা আলাইকুম। রানী, আপনার কমেন্ট দেখি, আগেও বলছি, নাম বলছি, বলেন। স্যার, আপনি একটু আগে একটা কোশ্চেন সলভ করলেন, কোন ধাতু পানি অপেক্ষা হালকা? হ্যাঁ, ওটা অ্যান্সার বললেন সোডিয়াম, কিন্তু এখানে হ্যাঁ, আমাদের এই যে, বিদ্যাবাড়ি যে শীট আছে, এখানে সোডিয়াম এবং পটাশিয়াম দুইটাই অ্যান্সার করছে, তো আমরা সেক্ষেত্রে কি শুধু সোডিয়ামই দিব? হ্যাঁ, এটার অ্যান্সার দুইটা না থাকলে আপনাকে তো সোডিয়ামই দিতে হবে। কিন্তু এখানে দুইটাই আছে। সোডিয়াম হচ্ছে পটাশিয়ামের চেয়ে সোডিয়াম হালকা, দুইটাই আচ্ছা। পানিতে ভাসে, পানিতে নৌকাও ভাসে, জাহাজও ভাসে, কিন্তু আপনাকে যদি বলা হয় হালকা কোনটা, আপনি কোনটা বলবেন? আচ্ছা, সোডিয়াম। মানে নৌকা ভাসে আর কি, দুইটাই পানিতে ভাসে, কিন্তু দুইটা তো নাই, যদি ক আর খ একসাথে থাকতো তাহলে তো ওইটাই তো। আচ্ছা, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা, আমি যদি ভুল না করি, আমার মনে থাকে না এগুলো, সোডিয়াম হচ্ছে 11, আর পটাশিয়ামের হচ্ছে 19, কে এ মনে হয় নাকি, এটা বা কে, শুধু কে, কে এ না, এটা হচ্ছে 19। দুইটাই পানি থেকে হালকা, কিন্তু একটা 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 হচ্ছে আরো হালকা। তাহলে অধাতুর বিষয়টা বোঝানো যাচ্ছে। এই যে এই সঞ্চিতা রানী, আপনার কমেন্ট আমি এর আগে পড়ছি, আপনার নাম সহ পড়ছি, আপনি হয়তো ভুলে গেছেন। সবার কমেন্ট আসলে পড়া যায় না, পড়লে আপনাদের পড়াইতে পারি না। আচ্ছা, আয়োডিন, পটাশিয়াম, ব্রোমাইড এগুলা মিশ্রণ করলে, এই যে এগুলা মিশ্রণ করলে আমরা এই যে বাজারে বায়োডিন নামে যেটা কিনতে পাই, সেগুলো টিংস্টার আয়োডিন বলে, স্পিরিটের সাথে মিশায়, সেটা এই যে জীবাণুনাশক হিসাবে পচনের মতো কাজ করে। যারা কাটি কেটে গেলে দেখবেন রক্তের মতো লাল একটা জিনিস দেয়, সেটা হচ্ছে টিংস্টার আয়োডিন। আচ্ছা, ফসফরাসের দুইটা রূপ, একটা লোহিত রূপ, একটা হলো শ্বেত ফসফরাস, নিরাপদ। আচ্ছা, এইটা এইটা এগুলো হচ্ছে জাস্ট মনে রাখার জিনিস, কারণ আমার সালফিউরিক অ্যাসিডেই আমি চিনি না, তারপর ধুমায়ও তো সালফিউরিক অ্যাসিড কিভাবে চিনবো, তাই না? এগুলো হচ্ছে মনে রাখার জিনিস, জাস্ট এই ধরনের তথ্য আসতে পারে, এই জন্য স্লাইডে উঠানো আছে। এগুলো হচ্ছে আপনারা মনে রাখবেন, আপনাদের মানে লেকচার শিটেও এগুলো দেওয়া আছে। ধুমায়িত সালফিউরিক ওলিয়াম বলে, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার পড়লেই এগুলা মনে থাকবে। এই যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে রাসায়নিক পদার্থের রাজা। রাসায়নিক পদার্থের রাজা কেন বলা হয় সালফিউরিক অ্যাসিড, H2SO4? কারণ এই সবচেয়ে বেশি সক্রিয়, এই যে অনেক পদার্থকে গলে দেয় অ্যাসিড। অ্যাসিড কেমন ডেঞ্জারাস সেটা তো আপনারা জানেনই। মাঝখানে কিছুদিন অ্যাসিড সন্ত্রাসী বেড়ে গেছিল, মানুষের মুখে অ্যাসিড মারা হতো, দেখেন কেমনে পুরায় ফেলতো। এরপরে লাফিং গ্যাস, নাইট্রাস অক্সাইড, এটাকে বলা হয় নাইট্রাস অক্সাইড, N2O, এটা হলো নাইট্রাস অক্সাইড। এরপরে অ্যাকুয়া রেজিয়া, দেখেন সোনাকে গলে ফেলে, কত শক্তিশালী, সোনার মতো একটা শক্ত ধাতুকে এই অ্যাকুয়া রেজিয়ার মধ্যে যদি ছেড়ে দেন, সেটা গলে পানি হয়ে যায়, এত শক্তিশালী একটা। এটা হলো গাঢ় সাল HCl, আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটা হলো নাইট্রিক অ্যাসিড, এটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা একটু জানা দরকার। এটার নাম হচ্ছে হাইড্রো, অনেক সময় সংকেত নাও দিতে পারে, ক্লোরিক অ্যাসিড। আচ্ছা, আর এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রিক
অ্যাসিড, দুই অ্যাসিড, এই দুই অ্যাসিড, সরি খুলে গেছে, হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটা হলো নাইট্রিক অ্যাসিড। এদিকে 1:3 অনুপাতে মিশাইলে যে জিনিসটা তৈরি হয় তাকে অ্যাকুয়ারেজিয়া বলে, এবং এটা হচ্ছে সোনার মতো শক্তিশালী ধাতুকেও গলায় ফেলে। ক্লিয়ার? বালুর প্রধান উপাদান হলো সিলিকা, বালুর বিশুদ্ধ রূপকে কোয়ার্টজ বলে, অক্সিজেনের একটা রূপ ভেদ ওজোন, সিঁদুরের মধ্যে মার্কিউরিক অ্যাসিড থাকতে পারে। এই যে এইটা হলো আমার মেইন পড়ার জিনিস, এইটা হলো বোঝার জিনিস। আইসোটোপ, আইসোবার, আইসোমার, আইসোমারটা একটু পরে পড়ি, আইসোমারের দরকার নাই। এইটা আইসোটোপ, আইসোবার আর আইসোটোন, এই তিনটা জিনিস আমরা পড়বো। আমরা একটু আগে যাব, আগে গেলে এটা বুঝতে পারবো। হ্যাঁ, একটু আগে যাব। এখানে আমি সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞা পড়বো না, সংজ্ঞা আপনারা পড়ে নেবেন। এই জায়গায় আমি দেখব আইসোটোপ, এই যে শেষে টকারে প দেওয়া আছে, টকারে প, এই পতে হচ্ছে প্রোটন, পতে হচ্ছে প্রোটন। আমি বলছিলাম যে পারমাণবিক গঠন যেটা আমি দেখাইলাম, ওই যে গোল গঠনটা, ওইটা আপনাদের মাথায় রাখতে, কারণ এটা দিয়ে এখন এগুলো বুঝাইতে হবে। তাহলে এই প্রোটন, প্রোটন অর্থাৎ যে জিনিসের এই যেগুলার প্রোটন সংখ্যা সমান হবে, এই পি সংখ্যার সমান হবে, সেগুলোকে একে অপরের কি বলা হবে? আইসোটোপ। প্রোটন সংখ্যার সমান আইসোটোপ। যেমন হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে? 3টা। এগুলো প্রোটিয়াম, প্রোটিয়াম দেখেন এখানে একটা প্রোটন আছে, প্রোটন আছে কয়টা? একটা। এর ভর সংখ্যা কত? ভর সংখ্যা কত? ভর সংখ্যা এই যে জেড প্লাস এন, মানে হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন। এখানে নিউট্রন কয়টা? 0টা। প্রোটন কয়টা? একটা। তাহলে দেখেন এর ভর হলো 1, প্রোটন হলো 1, আর এর ভর কিন্তু 2, কারণ একটা নিউট্রন প্লাস একটা প্রোটন, এর ভর হচ্ছে 2। কিন্তু প্রোটন সংখ্যা কত? বলেন, প্রোটন সংখ্যা কত? একটা, তাই না? একে ডিউটেরিয়াম বা ডি দ্বারা প্রকাশ করা হয়। আবার এই জায়গায় দেখেন প্রোটন সংখ্যা কত? একটা। আর নিউট্রন সংখ্যা কত? 2টা। তাহলে ভর সংখ্যা কত? 3টা। তাহলে এই যে হাইড্রোজেনের 3টা পরমাণু, 3টাতেই কিন্তু ভর আলাদা, কিন্তু প্রোটন সমান। ভর আলাদা কিন্তু কি সমান? প্রোটন সমান। এই ধরনের জিনিসকে একটা অপরটার আইসোটোপ বলা হয়। একটা অপরটার কি বলা হয়? আইসোটোপ। এটা বুঝছেন সবাই? আইসোটোপ যেখানে প্রোটন সংখ্যা সমান সেটা আইসোটোপ, সোজা কথা। এই জন্য বলি যে যেটা আমি মানে যেটা আমার বোঝানোর দরকার সেটা আমি খুব আস্তে যাব, সেটা আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে এই যে ডিউটেরিয়াম বলে যে পানির সংকেত H2O, আর ভারী পণের সংকেত হচ্ছে D2O। অর্থাৎ ডিউটেরিয়াম এই আইসোটোপ দিয়ে যে পানি তৈরি হয় সেটাকে ভারী পানি বলে। আমি বলছিলাম না যে ভারী পানিটা আমি পরে বুঝাবো, এখন বুঝতে পারছেন? একটু রেসপন্স দেন, আগায় যাই তাহলে। আচ্ছা, এরপরে দেখেন আমি বলছি আইসোবার, আইসোবার, বার মানে কি? শেষে র আছে, এই যে বার, বয়াকারে বা র, আর ভরেরও শেষে র আছে, ভরেরও শেষে র আছে। অর্থাৎ অনেকগুলো পরমাণু যার ভর সংখ্যা সমান হবে তাকে কি বলবো? আইসোবার। যেমন এই যে সালফার, ক্লোরিন, তারপর আর্গন। দেখেন সালফারের পারমাণবিক সংখ্যা 16, এর প্রোটন আছে কয়টা? প্রোটন আছে 16টা। আর নিউট্রন আছে কয়টা? নিউট্রন আছে 24টা। ভর সংখ্যা কত? 40। ভেরি গুড। ক্লোরিনের ইলেকট্রন আছে 17টা, প্রোটনও আছে 17টা, আর নিউট্রন আছে 23টা, যোগ করলে 40। এটার দেখেন আর্গন, এটার ইলেকট্রন 18টা, প্রোটনও 18টা, আর নিউট্রন আছে 22টা। ভর সংখ্যা কত? 40। তাহলে 3টা, এই যে 3টা একটা অপরটার আইসো বার, একটা অপরটার কি? আইসো বার, কারণ ভর সংখ্যা সমান। প্রোটন সংখ্যা আলাদা হচ্ছে, নিউট্রন সংখ্যা আলাদা হচ্ছে, হওয়ার পরে যোগফল একই হচ্ছে, ভর সংখ্যা একই হচ্ছে, সেটা হলো আইসো বার। আমার মনে হয় না এখানে আর বোঝানোর কিছু আছে। হ্যাঁ,
তারপরে আরেকটু আগাই। এটা হচ্ছে কি বলেন, আইসোটোন। দেখেন আইসোটোন, এটার ভর সংখ্যা কত? 16। প্রোটন বা ইলেকট্রন সংখ্যা 8। তাহলে নিউটন সংখ্যা কত? 8। বাদ দিলে তো 8ই হয়, একটা ভরের মধ্যে থেকে নিচের দিয়ে বাদ দিলে তো 8ই হয়। তাহলে আইসোটোন, এটার ভর সংখ্যা 15, প্রোটন সংখ্যা কয়টা? 7। তাহলে এখানে নিউটন সংখ্যা কত? 8। বাদ দেন, একটা থেকে আরেকটা বাদ দেন। এটার কার্বন, কার্বনের ভর সংখ্যা কত? 14। আর প্রোটন সংখ্যা কত? পি সংখ্যা কত? পি সংখ্যা 6। দুইটা বাদ দিলে কত হয়? 8। তাহলে দেখেন সবগুলা নিউটন সংখ্যা সমান। তাহলে এইগুলা একটা অপরটার কি? আইসোটোন। একটা অপরটার কি? আইসোটোন। বোঝা যাচ্ছে? এটা আপনারা একটু বলেন, এই যে আইসোবার, আইসোটোপ, আইসোটোন, এটা আপনারা বুঝতে পারছেন কিনা? এবার একটু বলেন, একটু নড়াচড়া করেন, তাহলে আমি আরো আগাবো। আমার মনে হয় না কারোর বুঝার সমস্যা আছে। আচ্ছা, ওকে ওকে, ডান, ভেরি গুড। এরপর হলো নিউক্লিয় শক্তি বলতে কি বোঝায়? নিউক্লিয় শক্তি বলতে কি বোঝায়? ওই যে আমি আবারও বলতেছি, ওই যে পরমাণুর গঠন যে দেখাইলাম, নিউক্লিয়াস, যেটার মধ্যে এই যে এরকম গোল, তার মাঝখানে একটা এরকম ছিল, অনেকগুলো বল ছিল, এখানে নিউট্রন প্লাস প্রোটন থাকে, এটাকে নিউক্লিয়াস বলে, এটাকে নিউক্লিয়াস বলে। এটা বলছিলাম না? এইটাই আবার একটু মনে করেন। এবার নিউক্লিয় শক্তি, নিউক্লিয় শক্তি, এই নিউক্লিয় শক্তি অর্থাৎ কোন একটা পরমাণুর নিউক্লিয়াসকে যদি আমি ভেঙে ফেলি, এর নিউক্লিয়াসকে যদি আমি কি করি? ভেঙে ফেলি, বা এর নিউক্লিয়াসকে জোড়া লাগাই, বা নতুন একটা নিউক্লিয়াস তৈরি করি, অর্থাৎ যে যে বিক্রিয়াটা নিউক্লিয়াসের মধ্যে হবে, এই এর ফলে এখান থেকে প্রচুর পরিমাণ শক্তি হয়। যদি ভেঙে ফেলি প্রচুর শক্তি হয়, এর যদি দুজনকে শুধু আঘাত করে ভেঙে ফেলি আমরা অনেক শক্তি পাই। এইটাই হলো নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়া দুই ধরনের। একটা হলো কি, একটাকে বলা হয়, একটাকে কি বলা হয় বলেন? নিউক্লিয় বিক্রিয়া দুই ধরনের, একটা হলো ফিউশন। নামটা একটু বড়, তাই না? নামটা একটু বড়, আউটপুটটাও বড় পাবো, অর্থাৎ রেজাল্টটাও বড় পাবো। আর একটা হলো ফিশন। আরে, এটা মোছা যায় না, এটা একটা বিশাল সমস্যা। ফিশন, এটা নামটা একটু ছোট, আউটপুটটাও ছোট পাবো, এইটুকু শুধু মাথায় রাখেন। যে নিউক্লিয় বিক্রিয়া আপনারা বুঝেন কিন্তু, এবারে মনোযোগ দেন। নিউক্লিয় বিক্রিয়া মানে নিউক্লিয়াস ভাঙবো, যে শক্তি পাবো সেটা হলো নিউক্লিয় শক্তি। দুইটা আছে, একটা হলো ফিউশন, মানে নাম বড়, রেজাল্টও বড়। এর রেজাল্টও বড় পাবো, শুধু এইটুকু মনে রাখেন, এগুলো পরে কাজে লাগবে। এর নাম ছোট, এর রেজাল্টও ছোট পাবো, রেজাল্টও আমার ছোট হবে। ছোট বড় রেজাল্ট কিভাবে হচ্ছে কিছুক্ষণ পরে দেখতে পারবো, একটু মনোযোগ বাস। এরপরে এখানে সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞা আপনারা পড়বেন, সংজ্ঞা আমি পড়ে লাভ কি? এই যে নিউক্লিয়াস ভেঙে বা নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার একত্র করে, অর্থাৎ যত কাজ আছে সব নিউক্লিয়াসের মধ্যে করব। ভাঙতেও পারি, জোড়াও লাগাইতে পারি, যা মনে হয় তাই করি। অনেক শক্তি পাইলে তাকে কি বলা হয়? নিউক্লিয়ার এনার্জি বলা হয়। অনেক সময় এটাকে অ্যাটমিক এনার্জিও বলা হয়। কিভাবে তৈরি হয়? একটা হলো ফিউশন আর একটা হলো ফিশন। ফিউশন কি জিনিস আমি বলছি, যে এর রেজাল্টটা বড় পাবো। এখানে বলা আছে যে প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে, মানে বড় পরমাণু, একটা দুইটা, দুইটা যোগ হয়ে বড় পরমাণু, ছোট দুইজন ছোট ভাই, বড় ভাই মিলে বড় ভাই তৈরি হয়ে গেল, ওইরকম জিনিসকে বলা হয় নিউক্লিয়াস। কিছুক্ষণ পরে ক্লিয়ার হবে। এই সংজ্ঞাগুলা এইভাবে পড়ে লাভ নাই, এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন ফিশন বিক্রিয়া কাকে বলে। ফিউশন বিক্রিয়া আমি বলছি রেজাল্ট, নামও বড় তার রেজাল্টও বড়, ফিউশন বিক্রিয়া। ওর প্রথমটা হলো ছবি, পরেরটা হলো তার রেজাল্ট। দেখেন হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3, মানে ডিউটেরিয়াম আর টিউটোরিয়াম, এরা দুইজন 2 আর 3 মিললো, মিলা কিন্তু 4 তৈরি হয়ে গেল। দেখেন দুইজন ছোট ছোট মানুষ মিলা বড় একটা রেজাল্ট পাইলাম, 4 তৈরি হয়ে গেল। হাইড্রোজেন হাইড্রোজেন একসাথে যোগ হলো, যোগ হয়ে হিলিয়াম তৈরি করলো, প্রচুর পরিমাণ শক্তি তৈরি হলো। এটা হলো ফিউশন বিক্রিয়া। এটাকে কি বলা হয়? ফিউ ফিউশন বিক্রিয়া। বড় জিনিস পাইলাম, ফিউশন নামটা বড়, ফিউশন বিক্রিয়া। সূর্যের মধ্যে প্রতিনিয়ত এই কাজটা হইতেছে। সূর্যতে প্রচুর পরিমাণ হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে যোগ হয়, যোগ হয়ে প্রতিনিয়ত হিলিয়াম তৈরি হইতেছে,
প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি সূর্যের মধ্যে এই বিক্রিয়া হইতেছে এবং এখান থেকে প্রচুর পরিমাণ শক্তি হইতেছে, যে তাপটা আমরা পৃথিবী থেকে পাইতেছি। তাহলে সূর্য সূর্য কি বিক্রিয়া দিয়ে তাপ দেয় আমাদের, বলেন তো? সূর্য কি বিক্রিয়া দিয়ে তাপ দেয়? ফিউশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, মানে ফিউশন নামটা বড়, রেজাল্টও বড়। আচ্ছা, এরপরে ফিশন বিক্রিয়া, এটা আমি আর নাই যাই, ওই একই কথা আছে, ভারী পরমাণু ভেঙে উল্টা বড় একটা জিনিস ভেঙে ছোট ছোট জিনিস তৈরি হবে, বড় একটা জিনিস ভেঙে ছোট ছোট জিনিস তৈরি হয়ে যাবে। স্টুডেন্ট আরো কমে গেছে, মানে কি মাথায় আরো পেঁচ লাগছে? আচ্ছা, এরপরে দেখেন, এইটা একটু খেয়াল করেন, এটা একটু খেয়াল করেন, দেখেন ইউরেনিয়ামের 235 ছিল, ওর মধ্যে লেখা ছিল ইউরেনিয়াম 235। সেই ইউরেনিয়ামকে আমি আঘাত করলাম, এই আবার একটু, এই দেখেন ইউরেনিয়াম, এটা হলো ইউরেনিয়াম। এই, আরে জানা রে ভাই। আচ্ছা, এই দেখেন ইউরেনিয়ামকে আঘাত করছে একটা নিউট্রন দিয়ে, একটা নিউট্রন দিয়া, নিউট্রন দিয়া আঘাত করছে ইউরেনিয়ামকে। ইউ, এই যে এরকম ইউ 235 তার পারমাণবিক ভর সংখ্যা, সেকে আঘাত করার পরে এই বেরিয়াম আর হলো ক্রিপ্টন, এই সি আর হচ্ছে কি বেরিয়াম বিএ নামের দুইটা ছোট ছোট জিনিস তৈরি হয়েছে, আর নিউট্রন তৈরি হয়েছে। এই নিউট্রন গুলো আবার এগুলোরে আঘাত করবে, এগুলো আবার তিনটা পরমাণু ভাঙবে, এখান থেকে আরো নিউক্লিয়াস তৈরি হবে, এ তিনটা ভাঙবে, এ তিনটা ভাঙবে, এ তিনটা ভাঙবে, মানে 9টা হবে। তাহলে দেখেন 1 থেকে 3, 3 থেকে 9, 9 থেকে 27 এরকম বাড়তেই থাকবে। এই জন্য এই ধরনের রিয়াকশনকে চেইন রিয়াকশন বলে। নিউক্লিয়ার ফিশন এক ধরনের চেইন বিক্রিয়া, একটার পর একটা একবার ঘটায় দিলে অটোমেটিকলি বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এটাই হলো পারমাণবিক বোমার নীতি। অর্থাৎ ইউরেনিয়াম পরমাণুকে একটা নিউটন দিয়ে আঘাত করে ছেড়ে দিলে কিছুক্ষণ পরে ওখান থেকে হিউজ পরিমাণ বাস্ট হবে, কারণ একটার পর একটা পরমাণু ভাঙতে 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 ব্যাপক শক্তি তৈরি হয়। এটা হলো ফিউশন বিক্রিয়া। ফিশন নামটা ছোট, রেজাল্টটা ছোট। আর ফিউশন অর্থাৎ ফিউশন নাম বড়, দুইটা এক আর এক যোগ হয়ে 2 হবে। এটার নাম বড়, নাম ছোট, 2 ভেঙে গিয়ে 1+1 হবে। এই হলো নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এবার আপনারা বলেন যে এটা নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে কিনা, বা এর আগে আপনারা নিউক্লিয়ার ফিশন বা ফিশন বিক্রিয়া বুঝতে পারছেন কিনা, এটা চেইন বিক্রিয়া কেন এটা বুঝতে পারছেন কিনা, একটু বলেন। 32 জন আছেন, 37 জন নিয়ে শুরু করছিলাম, 5 জন ঝরে পড়ছে। এভাবেই বাংলাদেশের স্টুডেন্টরা ঝরে পড়ে, ঝরে পড়া স্টুডেন্টের সংখ্যায় বাংলাদেশ এই জন্যই ফার্স্ট, তাই না? ঝরে পড়ার দিক দিয়ে আমরা ফার্স্ট, 2 ঘন্টার মধ্যে 5 জন ঝরে পড়ছে, তাহলে 5 বছরে কত লোক ঝরে পড়ে একবার চিন্তা করেন। ওকে, সব ক্লিয়ার, আমি সামনে যাই। আচ্ছা, এবার ভারী পানির সংকেত কি, ভারী পানি বলতে কি বুঝায়, তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? আইসোটোপ তো জানেন, আইসোটোপ হচ্ছে যার প্রোটন সংখ্যা সমান। কিছু কিছু আইসোটোপ আছে যেগুলোর মধ্যে থেকে প্রতিনিয়ত প্রতিনিয়ত কি বের হয়, বিভিন্ন ধরনের কণা, আলফা বিটা গামা, এগুলো রশ্মি বের হয়, সেগুলো হচ্ছে তেজস্ক্রিয়, এটা তার ধর্ম। এটা হলো এই যে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, রেডিয়াম, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। আইসোটোপ এগুলো এক ধরনের আইসোটোপ, আর কিছু না। আলোচ্য বিষয় থেকে কোশ্চেন, এগুলা এগুলা আলাপ হয়েছে, বিভিন্ন তথ্য দিছি না, সেখান থেকে কোশ্চেন। এটা পড়ছি আমরা যে কাঁচ মিশ্রিত, কাঁচ চূর্ণ মিশ্রিত ফসফেট থাকে, বা সরি ফসফরাস থাকে। এই 1 2 জন লিখছেন যে জি, হ্যাঁ, আর বাকিগুলা কি নাই? ঘুমাইতেছেন? ঘুমায়েন না, একটু কষ্ট করে ক্লাস করেন, অনেক কিছু বুঝতে পারবেন। অগ্নি নির্বাপক সিলিন্ডারের মধ্যে কি থাকে বলেন? অক্সিজেন দিলে আগুন নিভে, না আগুনের শত্রু কে? কার্বন ডাই অক্সাইড। আগুনের শত্রু হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাহলে এটা কার্বন ডাই অক্সাইড থাকে। আচ্ছা, কোন গ্যাসটি নিজে জ্বলে এবং দহনে সহায়তা করে না? এগুলো হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেনের বৈশিষ্ট্য। ওই বৈশিষ্ট্যের মধ্যে পড়বেন, যেহেতু পড়ানো হয় নাই আমি একটু বলে দিই। ওই অক্সিজেন এবং এগুলা বাদ, এগুলার সাথে আগুনের, এগুলা আগুন নিভায়, এই কার্বন ডাই অক্সাইড আগুন নিভায় দেয়।
এর কাজ হলো নিভানো দেওয়া, নিভানো। এ জ্বলেও না, জ্বলতে সাহায্য করে না। অক্সিজেন নিজে জ্বলে না, এ নিজে জ্বলে না, কিন্তু জ্বলনে কি করে, জ্বলনে সাহায্য করে। আর এ কি করে, হাইড্রোজেন নিজেই জ্বলে, তো জ্বলনে সাহায্য করার কোনো দরকারই নেই, মানে নিজেই জ্বলে। তাহলে ও নিজে জ্বলে, তাহলে ওর সাহায্য করার কোনো দরকার নাই। বুঝতে পারছেন? যে গ্যাসটি নিজে জ্বলে কিন্তু দহনে সহায়তা করে না, তো নিজে জ্বলে, সে জ্বলে গেলে আর দহনে সহায়তা করবে কিভাবে? এটা হলো হাইড্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেন। সিমেন্ট তৈরির অন্যতম উপাদান জিপসাম। এগুলা আসলে কমন, মানে কোশ্চেনকে অত্যাধিক চাপে, এই যে আমরা যে মানে সোডা ওয়াটার, সোডা ওয়াটার আর কিছুই না, আমরা যে পেপসি কোক এগুলো যে খাই, এগুলোই হচ্ছে সোডা ওয়াটার। তো এর মধ্যে কি থাকে আমরা সবাই জানি, কি থাকে আমরা সবাই জানি, কি থাকে বলেন? কার্বন ডাই অক্সাইড থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা? ভূপৃষ্ঠে বেশি কোনটা পাওয়া যায় বলেন? অক্সিজেন পাওয়া যায়। এগুলো হচ্ছে নাইট্রোজেনের প্রধান উৎস কোনটা? নাইট্রোজেনের প্রধান উৎস যে আমি বলছিলাম, আমি কিন্তু বলছিলাম, হয়তো সামনে আবার পড়বেন, যে বায়ুমণ্ডলের 100 ভাগের মধ্যে 78 ভাগ থাকে হচ্ছে, 78% থাকে হচ্ছে নাইট্রোজেন। আমি বলছিলাম কিন্তু আপনাদের, তার মানে এটা হবে বায়ুমণ্ডল। এটা আরো সামনে পাবেন, আরো লেকচার আছে বায়ুমণ্ডল যেখানে পড়াবো, সেখানে পাবেন। এরপরে চৌম্বক পদার্থ এবং অচৌম্বক পদার্থ। এইটার সহজ কথা হচ্ছে যে দেখেন, যে সকল পদার্থ অন্য পদার্থকে আকর্ষণ করে সেটাই হচ্ছে চুম্বক পদার্থ। এখন এই যে ভৌগোলিক চুম্বক, ভৌগোলিক চুম্বক, এই ভৌগোলিক চুম্বক এটা আবার কি জিনিস? অর্থাৎ একটা চুম্বক, বিজ্ঞানীরা যখন চুম্বক প্রথম আবিষ্কার করলো, তখন এরকম একটা চুম্বকের একটা নর্থ পোল থাকে, একটা সাউথ পোল থাকে, এবং সবসময় দেখছে যে আর একটা চুম্বকের যদি আমি সাউথ পোল এখানে নিয়ে আসি, তাহলে আকর্ষণ করে না, বিকর্ষণ করে। কিন্তু এই নর্থ পোল যদি যায়, এখানে যদি এই সাউথ পোল যদি এখানে যায়, এই সাউথ পোল যদি এখানে যায়, তাহলে এই অপরকে আকর্ষণ করে। তার মানে বোঝা যাইতেছে চুম্বকের দুইটা পোল থাকে, নর্থ পোল এবং সাউথ পোল, এবং নর্থ নর্থকে বিকর্ষণ করে, অর্থাৎ সেম টাইপের হলে বিকর্ষণ করে, অন্য টাইপের হলে আকর্ষণ করে, অন্য টাইপের হলে কি করে, আকর্ষণ করে। তো একটা বিজ্ঞানী করছিল কি, ভুলবশত বা কোনোভাবে, এটা ধরেন পৃথিবী তো অনেক গোল, এখানে একটা চুম্বকরে এইভাবে ঝুলাইয়া দিছিল, এইভাবে ঝুলাইয়া দিছিল। ধরেন এটা হলো উত্তর দিক আর এটা হলো দক্ষিণ দিক, সাউথ। সে চুম্বককে ভুল করে এখানে নর্থ দিছিল, এখানে সাউথ দিছিল। দেওয়ার পরে দেখে যে চুম্বকটা আর এইভাবে থাকে না, ঘুরে 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 এই দিক হয়ে যায়। অর্থাৎ নর্থ পোলের দিকে সাউথ পোল আসে, সাউথ পোলের দিকে নর্থ পোল যায়। সে আবার এটাকে ঘুরে এরকম সোজা করে ছেড়ে দিচ্ছে, আবার দেখে যে দুলায়া দিছে, দুলায়া দেওয়ার পর দেখে এরকম 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 দুলে সব সময় এই নর্থ পোল এইদিকে না, এই সাউথ পোল এদিকে থাকে, নর্থ পোল এদিকে থাকে। তখন ওই বিজ্ঞানী মনে করলো, তার মানে এই পৃথিবীর মধ্যে একটা বড় চুম্বক আছে। এই জন্যই তো চুম্বকটা পৃথিবীর বরাবর থাকে, নাহলে তো একদিকে থাকতো না, নাহলে তো বিভিন্ন দিকে থাকতো। তাই এখান থেকে মনে হলো তার যে তাহলে পৃথিবী আসলে একটা বিশাল চুম্বক। সেই চুম্বকের ভৌগোলিক উত্তর মেরু থাকে 2500 মাইল দক্ষিণে, বুথুনিয়া দ্বীপ, হ্যান ত্যান। এগুলো হলো মনে রাখার বিষয়, এগুলো পড়ানোর কিছু নাই। আকর্ষণ ধর্ম এবং দিক ধর্ম আছে চুম্বকের, এটা তো আমরা জানি, চুম্বকের আকর্ষণ এবং দিক ধর্ম আছে। অতীতে প্রাকৃতিক চুম্বককে বলা হতো লোডস্টোন বা সন্ধানী। পরীক্ষাগারে ইস্পাত এবং নিকেলের মিশ্রণকে কি করা হয়, যে চুম্বক তৈরি হতে কৃত্রিম উপায়ে চুম্বক তৈরি করা হয়, প্রাকৃতিক ভাবে না, কৃত্রিম ভাবে। সেজন্য এটা কৃত্রিম চুম্বক। অচুম্বক প্রচুম্বক পদার্থ লোহা, কবাল্ট ইত্যাদি। আর অচুম্বক পদার্থ সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম এগুলা। তারপরে টিন, কাঁচ ইত্যাদি। ডায়াচুম্বক পদার্থ, এটা একটু আসে, ডায়াচুম্বক, প্যারাচুম্বক, এগুলা বুঝতে গেলে অনেক পড়া, এগুলা আমার না পড়লেও হবে, এই কটা জানলেই হবে। সেটা হচ্ছে পানি, তামা, বিসমাথ। আর কুড়ি বিন্দু, এটা আমার একটু বুঝতে হবে। ধরেন এই লোহা, এই লোহাটা একটা চুম্বক হয়ে আছে, এটা একটা কি, চুম্বক। আচ্ছা, তাপ দিলে যেরকম ওর মধ্যে আন্তঃআণবিক শক্তি, আমরা বলছি না যে তাপ দিলে আন্তঃআণবিক শক্তি কি হয়, হ্রাস পায়। ওইরকম চুম্বক পদার্থের মধ্যে তাপ দিলে এর চুম্বকত্ব হ্রাস পায়, চুম্বকত্ব হ্রাস পায়। এই যে তাপমাত্রায় চুম্বকত্ব 0 হয়ে যায়, সেটাকে বলা হয় কি বলেন, সেটাকে বলা হয় কুড়ি বিন্দু। তো লোহার কুড়ি বিন্দু হচ্ছে কত, লোহার কুড়ি বিন্দু হচ্ছে 770 ডিগ্রি সেলসিয়াস, 770 ডিগ্রি সেলসিয়াস। এই মানে টাইম কোনটা ঠিক, এই যে কম্পিউটারে, হ্যাঁ
আর ওটা ওটা ফাস্ট করে রাখছেন কেন? ওটা স্লো করে দেন, ঠিক করে দেন, এটা তো খুব মানে বাজে একটা ব্যাপার। তাড়িৎ চুম্বক দেখেন, চুম্বক যখন তড়িৎ দিয়ে তৈরি হবে সেটা হচ্ছে তড়িৎ চুম্বক। অর্থাৎ এরকম একটা বিজ্ঞানীরা দেখছে, এরকম একটা লোহা, এরকম একটা লোহার পাতকে যদি আমি এরকম এরকম তারের মধ্যে পেঁচায় পেঁচায় দিয়ে এদিক দিয়ে যদি আমি কি করি, এদিক দিয়ে যদি আমি কারেন্ট দিই, তাহলে এইটা চুম্বক হয়ে যায়। এই নর্থ পোল তৈরি হলো, এদিকে সাউথ পোল তৈরি হলো। এই যে তড়িৎ, তড়িৎ অর্থাৎ বিদ্যুৎ দিয়ে, বিসমাথ একটা ধাতু বা অধাতুর নাম, একটা পদার্থের নাম। বিসমাথ একটা পদার্থের নাম, তাই না? লোহা, তামা, তারপরে সীসা, ক্লোরিন, ব্রোমিন, এগুলো এরকম যেরকম অ্যান্টিমনি, টিন, এরকম বিসমাথ একটা পদার্থের নাম, আর কিছু না। চুম্বক তৈরি করে, এটাকে বলা হয় তাড়িৎ চুম্বক তরঙ্গ। অর্থাৎ তাড়িৎ মানে তড়িৎ দিয়ে, কারেন্ট দিয়ে যে আমি তড়িৎ বানালাম, কারেন্ট দিয়ে যে তড়িৎ বানালাম, এটাই হচ্ছে তড়িৎ চুম্বক পদার্থ। তো তড়িৎ চুম্বক আবেশ আবিষ্কার করছে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে ওয়েরস্টেড সর্বপ্রথম তড়িৎ চুম্বক তৈরি করছে, তাই না? এগুলো সন দেওয়া আছে। আর এই তড়িৎ চুম্বক আবেশ, আবেশ বানানোর কারণে ডায়নামা বানানো গেছে। ডায়নামা মানে জেনারেটর বানানো গেছে, এই জেনারেটর বানানো গেছে। এই জন্য বিজ্ঞানী রেটর, এই জন্য বিজ্ঞানী মাইকেল ফ্যারাডেকে বলা হয় আধুনিক বিদ্যুতের জনক, বিদ্যুতের জনক। এরপরে আমরা জারণ বিজারণ পড়বো, এটা সম্ভবত আমাদের লাস্ট টপিকস, আমি যদি ভুল না করি। এখন আপনারা একটু 2 মিনিট আমাকে বলেন যে যতটুকু পড়াইছি এইটুকু বোঝা যাচ্ছে কিনা। এটা ফিজিক্সের এবং অংশ ছিল, এখন কেমিস্ট্রির মধ্যে ঢুকে যাচ্ছে, এই জন্য একটু এইটুকু আগে শেষ করে ফেলতে চাই। উপরেরটা ফিজিক্স কেমিস্ট্রি মিশ্রণ ছিল। আচ্ছা, অনেকেই বলছে জি স্যার বুঝতে পারছি, আমি একটুখানি পানি খেয়ে নেই, হ্যাঁ? দেখা যাবে। তাহলে আমি জারণ বিজারণে চলে যাই। ঠিক আছে, ওকে। আপনারা বলছেন আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, একজন বলছে যে, নার্গিস বলছে হ্যাঁ, তারপরে বিথি বলছে যে জি স্যার বুঝতে পারছি, সোহানা বলছে ভালো বুঝছি। ওকে, থ্যাংক ইউ। ভালো বুঝলে তো আলহামদুলিল্লাহ, আপনাদের চেষ্টা ছিল, আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা একটা জিনিস কিন্তু জানি যে রাসায়নিক বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায় কি অংশ করে? পরমাণু অংশ করে, এটা জানি না? এটা কিন্তু আমরা অলরেডি পিছনে পড়ছি যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু অংশগ্রহণ করে। তাহলে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু যদি ইলেকট্রনকে তাড়ায়া দেয়, মানে তাড়িয়ে দেয়, তাড়িয়ে, এটা ডয়বন্ড র হবে, তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়া মানে কি? বলে যা, দূর দূর করে তার, যা চলে যা, যা তুই এখান থেকে চল, যা। ইলেকট্রনকে যদি যা বলে, সেই বিক্রিয়া হলো জারণ। বুঝেন কিন্তু ব্যাপারটা, ইলেকট্রনকে যদি যা বলে মানে ইলেকট্রনকে যদি তাড়িয়ে দেয়, বিদায় করে দেয়, যা বললে সেটা হলো জারণ বিক্রিয়া। কোনো বিক্রিয়া যদি ইলেকট্রনকে গ্রহণ করে, তাহলে জারণের উল্টা বিজারণ হবে। অনুরূপ ভাবে ও যদি নেগেটিভকে তাড়ায়া দেওয়া মানে কি, মাইনাসকে তাড়ায়া দেওয়া মানে কি, সে প্লাসকে কাছে টেনে নাও। এটা সবসময় মনে রাখবেন, একটা ঘটনা, একটা কাজ করা মানে হচ্ছে তার উল্টাটা হওয়া। একটা কাজ করা মানে হচ্ছে তার উল্টাটা হওয়া। তাহলে ইলেকট্রনকে যা, আমরা ইলেকট্রনটাই মনে রাখবো, বাকিটা মনে না রাখলেও হবে, তার উল্টাটা ইলেকট্রনকে যা বললে, ইলেকট্রনকে তাড়াইয়া দিলে সেটা হলো জারণ। যেমন যদি এই ধরেন জেড এন, এই পরিণত হলো কিসে? জেড এন প্লাসে, জেড এন প্লাস, প্লাস হল, দেখেন জেড এন প্লাস হল। আচ্ছা, আমরা আরো 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 ভালো সংজ্ঞা দিই। ধরেন সোডিয়াম, সোডিয়াম এর, এর এই যে এইভাবে যে পরমাণুর গঠন পড়াইছিলাম, এখানে ইলেকট্রন আছে 11টা, বাইরে কয়টা ইলেকট্রন আছে? 11টা ইলেকট্রন আছে। আর ভিতরে প্রোটন আছে কয়টা? 11টা, এটা তো আমরা জানি। তাহলে এই করলো কি, এই এন এ একটা প্লাস হলো, একটা প্লাস হলো, তাই না? একটা প্লাস হওয়া মানে কি?
এর প্লাস একটা বেশি হয়েছে, মানে একটা ইলেকট্রনকে সে তাড়ায় দিছে, কোনো কারণে সে একটা ইলেকট্রনকে তাড়ায় দিছে। তাহলে দেখেন ইলেকট্রন সংখ্যা 10 হয়ে গেছে, তাহলে প্রোটন সংখ্যা 11। তাহলে 10টা ইলেকট্রন 10টা প্রোটনকে নিউট্রাল করছে, আর একটা প্রোটনের চার্জটা এখানে দেখা যাইতেছে। এই ধরনের বিক্রিয়াকে যা বলে, জারণ, ইলেকট্রনকে তাড়ায় দিছে, ইলেকট্রনকে তাড়ায় দিছে। আবার ধরেন এই ইলেকট্রনটা ক্লোরিনের, এই যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো কি, এরকম ইলেকট্রন বিন্যাস, এখানে প্রোটন থাকে 17টা, আর এখানে ইলেকট্রন থাকে 17টা, থাকে 17টা, এটা হলো নিউট্রাল। তো এই যে এখান থেকে যে একে যা বলছে, একে যে তাড়ায় দিছে, এটা ক্লোরিন একে ভালোবেসে গ্রহণ করে। গ্রহণ করলে ক্লোরিনের প্রোটন সংখ্যা থাকে 17টা আর ইলেকট্রন হয় 18টা। তাহলে ক্লোরিন একটা নেগেটিভ চার্জ ধারণ করে। ক্লোরিন কি করে? একটা নেগেটিভ চার্জ ধারণ করে। যে বিক্রিয়ায় একটা ইলেকট্রনকে তাড়ায় দেয় সেটা হলো যা বা জারণ বিক্রিয়া। সোডিয়ামের সোডিয়ামের মধ্যে 10টা ইলেকট্রন, 11টা ইলেকট্রন থাকে, 11টা প্রোটন থাকে, এজন্য সোডিয়ামের কোনো চার্জ থাকে না। কিন্তু কোনো এক পরিস্থিতিতে সোডিয়াম একটা ইলেকট্রনকে তাড়ায় দেয়। একটা ইলেকট্রনকে তাড়ায় দেওয়া মানে কি, তার একটা মাইনাস কমে যাওয়া। তাহলে কি, এই যে 11টা, এই যে 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে নিউট্রাল করে দিল, একটা প্লাস বাইরে রয়ে গেল। এই জন্য এটা পরিণত হলো সোডিয়াম সোডিয়াম প্লাস। আবার ক্লোরিনের ক্লোরিনের সর্ববহিষ্ঠ ক্লোরিনের ভিতরে 17টা ইলেকট্রন থাকে আর 17টা প্রোটন থাকে। ভিতরে 17টা প্রোটন, বাইরে 17টা ইলেকট্রন। ক্লোরিনের চার্জ জিরো, ক্লোরিনের চার্জ জিরো। সে এই যে মানে তাড়ায় দিছে একটা ইলেকট্রন রে, ক্লোরিন সেই ইলেকট্রনকে সাদরে গ্রহণ করে। গ্রহণ করলে তার ইলেকট্রন সংখ্যা হয়ে যায় 18। তাহলে তার ইলেকট্রন যদি 18 হয়ে যায়, তাহলে ক্লোরিন হয় কি, সিএল মাইনাস, সিএল মাইনাস। ঠিক আছে, কারণ ওর একটা ইলেকট্রন বেশি আছে। তারপরে এরা প্লাস মাইনাস হওয়ার কারণে একজন আরেকজনকে আকর্ষণ করে। কইরা সোডিয়াম প্লাস ক্লোরিন, এটা বিক্রিয়া করে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড, NaCl, NaCl। এটা হলো একটা কি, এটা হলো একটা কি বলেন, লবণ। এই বিক্রিয়াটাই এই বিক্রিয়াটাই জারণ হলো আর বিজারণ হলো। দেখেন এই যে সোডিয়াম যে ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাস হইলো, এটা হলো জারণ বিক্রিয়া, সেই ইলেকট্রনকে তাড়ায়া দিছে। আর এই যে ক্লোরিন যে একজনকে সাদরে গ্রহণ করে মাইনাস হইলো, সেই ইলেকট্রনকে গ্রহণ করছে, এটা হলো বিজারণ বিক্রিয়া। এটা যদি আমি আরো একটু ভালো করে আঁকাই, এই যে সোডিয়াম সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করতেছে, করে কি তৈরি হলো, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম একটা প্লাস, ক্লোরিন একটা মাইনাস, প্লাস মাইনাস মিলে এক হলো। তাহলে প্রথমে সোডিয়াম কি করে, সোডিয়ামের 11টা ইলেকট্রন থাকে, 11টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রনকে সে তাড়ায়া দেয়, মাইনাস একটা ইলেকট্রন করে সে কি হয়ে যায়, সোডিয়াম প্লাস হয়ে যায়। কেন প্লাস হয়ে গেল? কারণ সোডিয়ামের 11টা ইলেকট্রন ছিল, 11টা প্রোটন ছিল, একটা আর একটাকে নিউট্রাল করছে, জিরো ছিল। কিন্তু যখনই একটা ইলেকট্রনকে তাড়ায়া দিল, তখন 10টা প্রোটন শেষ হয়ে গেল, কিন্তু একটা প্রোটন রয়ে গেল। সেই জন্যই সেই চার্জটা হলো এইটা। আর ক্লোরিন এই একটা ইলেকট্রনকে সাদরে গ্রহণ করলো, ক্লোরিনের এই একটা ইলেকট্রনকে সে কি করলো, গ্রহণ করলো, সে হয়ে গেল সিএল মাইনাস। কারণ ক্লোরিনের কেন্দ্রে ছিল হলো 17টা প্রোটন, বাইরে ছিল 17টা ইলেকট্রন। যখন সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, তখন 18টা ইলেকট্রন হয়ে গেল, তখন সিএলটা মাইনাস হয়ে গেল, মাইনাস 1 হয়ে গেল। তারপরে এই যে প্লাস আর মাইনাস, এরা একে অপরকে আকর্ষণ করলো, দুইজন মিলে অনেক বন্ধন গঠন করলো, সুখে শান্তিতে সংসার করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলল। এইটা হলো রাসায়নিক বিক্রিয়া। এই যে এখান থেকে ইলেকট্রনকে জারণ, যা মানে তাড়ায় দিতেছে ইলেকট্রনকে, সোডিয়াম বলতে তুই চলে যা, আমার কাছ থেকে ভাগ, যা তুই। এই হলো জারণ বিক্রিয়া। আর এই যে গ্রহণ করলো, এই হলো বিজারণ বিক্রিয়া, বিজারণ। এখন দেখেন সোডিয়াম একটা ধাতু, ধাতু, খাতু না, ধাতু। তাহলে ধাতুগুলা জারণ বিক্রিয়া হয়, এটা একটা অধাতু, অধাতুগুলা বিজারণ বিক্রিয়া হয়। এখন একটা প্রশ্ন, যে যে লোকটা এই ইলেকট্রনকে তাড়ায় দিল, ও কি ভালো না খারাপ বলেন? যে যা বলছে ও ভালো না খারাপ?
আপনাকে যদি কেউ বলে যা বাসা থেকে, সে তাকে কি আপনি ভালো বলবেন না খারাপ বলবেন? অবশ্যই ও খারাপ। এই জন্য একে একটা বি দিয়ে একটা গালি আছে, সেই গালিটা ধরেন আমি দিলাম। বি দিয়ে কি গালি আছে আপনারাই ভালো জানেন, তাই না? তাহলে এ হলো বিজারক। এ কি? বিজারক। যে ইলেকট্রনকে তাড়ায় দেয়, যে ইলেকট্রনকে জারণ বিক্রিয়াটা ঘটাইতেছে, সে হলো খারাপ, সে হলো বিজারক, তাই না? ওই ইলেকট্রনকে তাড়ায় দিছে না। আর এ ভালো মানুষ, অসহায় ইলেকট্রনকে আশ্রয় দিছে, একে আর গালি দিলাম না, একে এই জন্য জারক বললাম। আর যে খারাপ, ওকে তাড়ায় দিছিল, তাকে আমরা বিজারক বললাম। তাহলে বুঝতে পারছেন, প্রথমে আগে বিক্রিয়া বোঝা লাগবে। যে বিক্রিয়া ইলেকট্রন চলে যায় সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর যেহেতু একজন ইলেকট্রনকে তাড়ায় দিছে, ও খারাপ, ও হলো বিজারক। আর যে ভালোবেসে গ্রহণ করছে, এই বিক্রিয়ার নাম হলো বিজারণ বিক্রিয়া। বিক্রিয়ার নাম বিজারণ, আর এই লোক উদার, এই জন্য সে হলো জারক, তার নাম হলো জারক। আচ্ছা, এরপরে এই দেখেন জারক পদার্থ, এই যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, অর্থাৎ যারা ইলেকট্রনকে সাদরে গ্রহণ করে তারাই হচ্ছে জারক। আর যারা ইলেকট্রনকে তাড়ায় দেয় তারাই হচ্ছে বিজারক। এই যে বলছে সকল ধাতু বিজারক, হাইড্রোজেন বিজারক, কার্বন বিজারক। ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে একটা অ্যানিমেশন ছিল, এই অ্যানিমেশনটা চলতেছে না। চললে এই যে সোডিয়াম ক্লোরাইডের যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটা আমি যেভাবে দেখালাম এখানে দেখালো। এই যে জিঙ্ক আয়ন, এই যে এই যে কপার সালফেট দুইজন একসাথে মিলেমিশে ছিল, একে তাড়ায় দিবে, এই যে বিজারক হয়ে যাবে। তারায় ধাতু বিজারক তাড়ায় দিয়ে এই তৈরি হবে কি? তাড়ায় তৈরি হবে, এটার কপার সালফেট আছে তো, এই SO4 প্লাস এই ZN, এইটা এরে গুতা দিয়ে সরায় দিবে, দিয়ে এই এখানে তৈরি হবে কি? ZnSO4 আর কপার। এই যে মানে এই যে জিঙ্কটা যে একে তাড়ায়া দিল, ইলেকট্রনকে তাড়ায়া দিতেছে, এই জন্য জিঙ্ক বিজারক। এটা হলো জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ। এই গ্রাফটা, এই ইয়াটা ঠিক করতে হবে। আচ্ছা, জারণ বিজারণ ব্যাপারটা বুঝতে পারছেন? একটু আপনারা বলেন। আমি ক্লাস শেষের দিকে, আমার আর মানে পড়ানোর মতো কিছু নাই, মানে বোঝানোর মতো কিছু নেই। ওকে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটা ধাতু থেকে অন্য ধাতুর যে প্রলেপ দেওয়া হয় তাকে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন বলা হয়। তড়িৎ প্রলেপন কেন করা হয়? মরিচার হাত থেকে রক্ষা করা, ধাতুর যে সৌন্দর্য বৃদ্ধি করা। লোহার একটা চেন বানাইছেন, ওটা রেখে দিলে ঘড়ির চেনে ময়লা পড়বে। আপনি সোনা দিয়ে প্রলেপ দিয়ে দিলেন, মানুষ মনে করবে অনেক সোনা দিছেন, আসলে সোনা দেন নাই, প্রলেপ দিছেন, দেখতেও সুন্দর লাগলো, লোহাটাও মরিচা পড়লো না। এই ধরনের প্রক্রিয়াকে প্রলেপন বলা হয়। এই ছোট, ছোট, শুষ্ক কোষের ধনাত্মক পাত হিসেবে কার্বন ইউজ করা হয়। শুষ্ক কোষ হলো ব্যাটারি। আমরা যে ব্যাটারি ইউজ করি আমাদের দুনিয়ায়, যে পেন্সিল ব্যাটারি বানাই, যাই বানাই না কেন, রিমোটের ব্যাটারি, এগুলো হচ্ছে শুষ্ক কোষ। এগুলো ধনাত্মক পাত হিসেবে কার্বন দ্বন্দ্ব ব্যবহার করা হয়, ঋণাত্মক পাশ হচ্ছে দস্তার দ্বন্দ্ব ব্যবহার করা হয়। এইটার ভোল্ট হলো 1.5 ভোল্ট। কিনা এনে দেখেন প্রত্যেকটা ব্যাটারির সাথে 1.5 ভোল্ট লেখা থাকে। এগুলো হচ্ছে তথ্যমূলক কোশ্চেন। এরপরে এই যে এই কোশ্চেন গুলোর উত্তর দিবেন, উত্তর দিলেই পড়া শেষ, টাইমও শেষ, পড়াও শেষ। জারণ বিক্রিয়ায় কি হয়? ইলেকট্রনকে কি করে বলেন? বর্জন করে বা ইলেকট্রনকে তাড়ায় দেয় বা জারণ হয়। ওকে, ভেরি গুড। আর যদি এটা এটা হইতো, এই তথ্যটা যদি এটা হইতো, এটা যদি এরকম হইতো, এই এটা না নিলাম, জারণ বিজারণ, বাকিটা ঠিক আছে। জারণ বিজারণ বিক্রিয়ায় কি ঘটে, এটা যদি হইতো তাহলে উত্তর কি হইতো বলেন? জারণ বিজারণ বিক্রিয়ায় কি ঘটে, এটার উত্তর কি দিতেন? হ্যাঁ, এই যে একজন লিখছে, জারণে তাড়ায় দেয়, এটা বর্জন হয় বা তাড়ায় দেয়, বিজারণে গ্রহণ হয়। কোশ্চেন কিন্তু এরকম হবে। এই যে জারণ বিজারণ, সরাসরি জারণ আসবে না, হয়তো বিজারণ আসবে, অথবা দুইটাই আসবে। আচ্ছা, এটা দুইটাই হয়। ধনাত্মক বর্জন মানে হচ্ছে, ঋণাত্মক বর্জন মানে ধনাত্মক বেড়ে যায়, এটা দুইটাই হয়, এই জন্য দুইটাই দিছে। এরকম আসবে না, আসলে একটা দিয়ে দিন। যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলা হয় বলেন তো?
ইলেকট্রন কে দান করছিল? কে ইলেকট্রন দান করছিল, সোডিয়াম না ক্লোরাইড? বলেন। সোডিয়ামকে আমরা কি বলে গালি দিয়েছিলাম? একজন ভুল করছে। সোডিয়ামকে আমরা কি বলে গালি দিয়েছিলাম বলেন? যে মৌল ইলেকট্রন কি করে, দান করে, তাকে কি বলা হয়? এই যে ভুলে গেলেন, ওখানে লিখছিলাম সোডিয়াম একটা ইলেকট্রনকে ছেড়ে দেয়, তাড়ায় দেয়, যা বলে, বলে সোডিয়াম প্লাস হয়। এজন্য সোডিয়ামকে আমরা গালি দিয়েছিলাম বিজারক বলে। ভুলে গেলে হবে এত তাড়াতাড়ি? জারক পদার্থ নয় কোনটি? জারক পদার্থ কোনটি নাই? যেটা বিজারক সেটাই জারক পদার্থ নয়। হাইড্রোজেন বিজারক ওখানে লেখা ছিল। কোনটি বিজারকের উদাহরণ? বলছি সকল ধাতু। কার্বন একটা বিজারক উদাহরণ, ওই জায়গায় লেখা ছিল। জারক বিজারক তিনটে লেখা ছিল। সকল ধাতু লেখা ছিল, সকল ধাতু, হাইড্রোজেন আর কার্বন, এটা হচ্ছে বিজারক। টিচার্স ওয়ার্ক, কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়? এটা আপনারা জানেন, পড়ানো হয়েছে। ফটোগ্রাফি প্লেটে কি ইউজ করা হয়? এটাও পড়ানো হয়েছে, সিলভার ব্রোমাইড। অগ্নি নির্বাপন সিলিন্ডারে কি থাকে? এটাও পড়ানো হয়েছে, কার্বন ডাই অক্সাইড। তারপরে বাড়িতে ব্যবহৃত ফ্রিজে হিমায়ক রূপে কি ব্যবহার করা হয়? ফ্রিয়ন, ফ্রিয়ন ব্যবহার করা হয়। এটা পড়ানোর কিছু নয়, মনে রাখবেন এটা। পচা ডিমে কিসের গন্ধ পাওয়া যায়? সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের, এই যে হাইড্রোজেন সালফাইডের গন্ধ পাওয়া যায়। এগুলা মনে রাখার জিনিস। পানি স্ফুটনাঙ্ক কত? এটা আপনারা জানেন। নিচের কোনটি যৌগিক পদার্থ? নিচের কোনটি যৌগিক পদার্থ বলেন? কোনটি যৌগিক পদার্থ? বালু এবং চিনির মিশ্রণ? না, এটা তো মিশ্র পদার্থ। এই অক্সিজেন মৌলিক পদার্থ, সোনাও মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ পানি, কারণ পানি হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে গঠিত। পানিতে হাইড্রোজেন আর অক্সিজেন কয় অনুপাতে থাকে বলেন? H2O। হাইড্রোজেন কয়টা আছে বলেন তো? লিখেই দিছি, দুইটা। আর ইস টু, অক্সিজেন কত থাকে বলেন? একটা। তাহলে আমার বলছে অক্সিজেন ইস টু হাইড্রোজেন, মানে O/H, তার মানে 1/2। তাহলে 1/2 থাকে, তাই না? এটা 1/2 থাকে। উল্টা কোশ্চেন যদি করে যে হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত কত, তখন কিন্তু ওর উল্টা যাবে, 2:1 হবে। পারমাণবিক ওজন সমান, ওই যে বলা আছে নিউটন এবং এটার ওজনের সমান। আচ্ছা, এখানে এই যে এগুলা যে পড়াইলাম, এই যে দ্রুত গেলাম, আপনারা বলেন তো, এইবার এইবার আপনারা বলেন যে ক্লাসের মানে অবস্থা কি বলেন? সব বোঝা যাচ্ছে? তাহলে আমি রাখি, আজকে ক্লাস শেষ এখানে। ওকে। আর 5 মিনিট আছে না? 15তে ক্লাস না? না না, 15তে ক্লাস তো। আচ্ছা, 15তে ক্লাস, আমি 1টা মিনিট ওদের সাথে কথা বলবো। এখন এই যে আমি বলছিলাম যে আপনাদের নতুন ক্লাস নিতেছি, আপনারা বলবেন যে আমার ক্লাস কেমন হয়েছে। এখন আপনারা 1 মিনিট এদের কমেন্ট করবেন। ভালো না লাগলে বলবেন ভালো লাগে না। খারাপ হলে তো বলবেন। আচ্ছা, আর বুঝবো না, ঠিক আছে, ওকে। এখন আপনারা নিজেদের মধ্যে আলাপ করেন, কথা বলেন। নেক্সট টাইম ইনশাল্লাহ আরো যে 3টা লেকচার আছে, 4টা লেকচার আছে, কপাল থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে ওই লেকচার গুলো নিয়ে। এখন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দেখা হবে কোনো এক ক্লাসে।